Start. Good evening, everyone. So today we are going to do Supreme Court. আচ্ছা, তো সুপ্রিম কোর্ট আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, যেখানে আমরা কিছু কি পয়েন্টস দেখব। সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ সুপ্রিম কোর্ট। এরপরে আমরা দেখব কিছু আর্টিকেলসের ব্যাপারে আমরা প্রপারলি স্টাডি করব এবং সেই আর্টিকেলসগুলোর ব্যাপারে ইনডেপথ একটু যাব আর দেখব যে 133 কি বলছে, 132 কি বলছে, 134 কি বলছে। এগুলো সবকটা হচ্ছে জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। আচ্ছা, এক্ষুনি এইগুলোর ব্যাপারে অ্যাট দিস মোমেন্ট জানার প্রয়োজন নেই, আমরা আস্তে আস্তে ইন্ট্রোডাক্টরি সেশনটা করে নেক্সট আমরা দেখব হচ্ছে ইনডেপথ, ঠিক আছে। সো এটারও একটা পার্ট 2 হবে, সুপ্রিম কোর্ট পার্ট 2, দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন পার্ট, রাইট? Okay. Now, Supreme Court is the highest judicial court and the final court of appeal under the Constitution of India, the highest constitutional court with the power of judicial review. আচ্ছা, অনেকগুলো ভারী ভারী শব্দ দেখলাম, এবার আমরা একটু মানেগুলো বুঝবো যে এটার কি মিনিং, রাইট? আচ্ছা, এবার তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়, তোমাদের যদি মনে হয় যে স্পিডটা একটু বেশি হচ্ছে, প্লিজ আমাকে কমেন্টসে জানাও, তাহলে অ্যাকর্ডিংলি আমি স্পিডটাকে একটুখানি নেগোশিয়েট করবো উইথ দ্য স্পিড, রাইট? নাহলে আমি বুঝতে পারছি না যে তোমরা কতটা বুঝতে পারছো। আর যদি ইংলিশ, বাংলা, হিন্দি কারোর যেরকম সমস্যা হবে প্লিজ আমাকে জানাও, আমি অ্যাকর্ডিংলি জিনিসটাকে মোল্ড করার চেষ্টা করবো, রাইট? ওকে, না এবার আমরা দেখবো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়াল কোর্ট। হাইয়েস্ট জুডিশিয়াল কোর্ট মানে, আচ্ছা, আমরা যদি একটা পিরামিড বানাই তাহলে আমরা লোয়ার কোর্ট দেখতে পাই, লোয়ার কোর্ট, ট্রিবিউনাল, তারপরে কিন্তু আমরা কি দেখতে পাই, ডিস্ট্রিক্ট কোর্ট দেখতে পাই। এটার উপরে যদি আমি ডিস্ট্রিক্ট লিখি, ডিস্ট্রিক্ট কোর্ট, তার উপরে আমি হাই কোর্ট দেখতে পাবো, এন্ড সবার উপরে আমি কি দেখতে পাবো, সুপ্রিম কোর্ট, রাইট? সবার উপরে আমি কি দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্ট। আচ্ছা, তো হাইয়েস্ট জুডিশিয়াল কোর্ট আমি দেখতে পাচ্ছি সবার উপরে, একটা একটা হায়ারার্কি ওয়াইজ এটা যদি উপরে যায়, সবার উপরে হচ্ছে সুপ্রিম কোর্ট, গ্রেট। আচ্ছা, এবার দ্য ফাইনাল কোর্ট অফ আপিল আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ওকে, এবার কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যখনই আসছে আমি তখন বলবো যে ইট ইজ দ্য সুপ্রিম ল অফ ল্যান্ড, সুপ্রিম ল অফ ল্যান্ড। কি বলবো, যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য সুপ্রিম ল অফ ল্যান্ড। তো এখানে আমরা একটু পরেই দেখতে পাবো সেপারেশন অফ, এই যে এটার কথাই বলছি, এই পিরামিডটাই এখানে আমি ড্র করেছি, ডিস্ট্রিক্ট সাবঅর্ডিনেট কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যান্ড দিজ আর দ্য কোর্টস ইন ইন্ডিয়া, রাইট? গ্রেট। আচ্ছা, এবার এরপরে আমরা দেখতে পাবো সেপারেশন অফ পাওয়ারের বিষয়, ঠিক আছে। সেপারেশন অফ পাওয়ার বলতে আমরা কি বুঝতে পারছি? ফার্স্টলি সেপারেশন অফ পাওয়ার বলতে আমরা বুঝতে পারছি যে আমরা তিনটে উইং এর জিনিস দেখবো, ঠিক আছে। আমরা যদি বলি গভর্নমেন্ট, ঠিক আছে, এটা একটা এস্টাবলিশমেন্ট যদি ধরে নিলাম, ঠিক আছে, তাহলে আমরা দেখবো একটা লেজিসলেচার আছে গভর্নমেন্টে, লেজিসলেচার আছে, একটা কি আছে, এক্সিকিউটিভ আছে, একটা এক্সিকিউটিভ আছে, আর একটা হচ্ছে আমাদের জুডিশিয়ারি, রাইট? লেজিসলেচারকে আমরা কি বলি, আমরা বলি ল মেকিং বডি। লেজিসলেচারকে আমরা কি বলবো, আমরা বলবো ল মেকিং বডি। লেজিসলেচার ইজ আওয়ার ল মেকিং বডি, এক্সিকিউটিভটা আমাদের এনফোর্সমেন্ট বডি। এক্সিকিউটিভটা কি, আমাদের এনফোর্সমেন্ট বডি হয়ে গেল, ঠিক আছে, রাইট? এখানে জুডিশিয়ারির আন্ডারে কিন্তু আমাদের এই জিনিসটা পড়ছে, ঠিক আছে। এই হচ্ছে কোর্টস ইন ইন্ডিয়া, ঠিক আছে। এটা কি জুডিশিয়ারি বা জুডিশিয়াল ল অ্যান্ড জাস্টিস ডিপেন্ড করে, জুডিশিয়াল ল, জাস্টিস, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা খুব ভালো করে জানি, জাস্টিস ইজ আ সেলিয়েন্ট ফিচার অফ আওয়ার কনস্টিটিউশন, রাইট? এইটার ব্যাপারে আমরা পড়েছি যখন আমরা কনস্টিটিউশনের ব্যাপারে পড়ছিলাম, রাইট? আই এম শিওর এটা সবাই আমরা এই বিষয়ে একটু হলেও আমরা অ্যাকাস্টমড এই বিষয়ে, রাইট? ওকে, গ্রেট। তাহলে এটা যখন আমরা বুঝতে পেরেছি, তাহলে আমরা এটাও বুঝতে পারছি যে এই ডিভিশনটা কিভাবে হচ্ছে। ভেরি নাইস। নাও ইন্ডিয়া ইজ আ ফেডারেল স্টেট, ঠিক আছে। তাহলে হাইয়েস্ট কনস্টিটিউশনাল কোর্টের ব্যাপারে দেখলাম উইথ দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। ওকে, এই সবকটা শব্দ আমরা এক এক করে ডিল করব, ঠিক আছে। ডোন্ট ওয়ারি, আমি প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে বুঝিয়ে দেবো। জুডিশিয়াল রিভিউটা কি সেটাও আমরা কথা বলবো, হাইয়েস্ট কনস্টিটিউশনাল কোর্ট কি সেটা কিন্তু আমি বোঝালাম। আর ইট ইজ আ ফাইনাল কোর্ট অফ আপিল মানে, দেখি এবার ফাইনাল কোর্ট অফ আপিল মানে কি, মানে আমি লোয়ার কোর্টে গেলাম সেখানে আমি বিচার পেলাম না, ডিস্ট্রিক্ট কোর্টে গেলাম সেখানেও বিচার পেলাম না,
হাই কোর্টে গেলাম, সেখানেও বিচার পেলাম না, ফাইনালি আমি কোথায় যেতে পারবো? আমি সুপ্রিম কোর্টে যেতে পারবো। সুপ্রিম কোর্টে গেলে it is the final court of appeal, and if I go there, with my problem, appeal by special leave is also there. So there, if they consider, if the Supreme Court feels that this case has to be solved by the Supreme Court, they are going to undertake that case, and it's the highest court of appeal. So when do we go there? When there is a discrepancy, when there's a death sentence, when the High Court has, taken up a case where the accused has been convicted again, and he or she has been subjected to a death sentence or an imprisonment till the lifetime, right? এরকম সিচুয়েশন, তাহলে কি যদি যাবজ্জীবন জেল হয়, যদি ডেথ সেন্টেন্স দিয়ে দেওয়া হয়, যেই ক্ষেত্রে হাইকোর্ট যদি কোনো রকম একটা কেস লোয়ার কোর্ট থেকে তুলে এনে জিনিসটাকে যদি এমনভাবে মডিফাই করে যে সেখানে তাকে এইরকম পেনাল্টি প্রোভাইড করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে সুপ্রিম কোর্ট কিন্তু এই কেসটাকে নেয়। দ্যাট ইজ হোয়াট কাইন্ড অফ আ কেস? দ্যাট ইজ আ ক্রিমিনাল কাইন্ড অফ আ কেস। আচ্ছা, আমরা কিন্তু কনস্টিটিউশনাল কেসেস দেখি, আমরা কিন্তু সিভিল প্রসিডিংস দেখি, আমরা ক্রিমিনাল প্রসিডিংস দেখি, এবং এই সমস্ত কেস, সেন্টার স্টেট ডিসপিউটস দেখি, এই সমস্ত কেসের কথা কিন্তু আমরা আস্তে আস্তে এরপরে পড়বো। ঠিক আছে, হয়ে গেল। সো ফাইনাল কোর্ট অফ আপিলের কনসেপ্ট কার কার ক্লিয়ার হলো আমাকে একটু বলো, প্লিজ কমেন্টস আমায় বলো। প্রেজেন্ট ডে, present, anyway, okay, now India is a federal state and has a single and unified judicial system with 3-tier structure, that is the Supreme Court, the High Court and the subordinate court. এটার ব্যাপারে আমরা অলরেডি কথা বলে নিয়েছি, এটার ব্যাপারে আর কোনো কোয়েশ্চেন কারোর কিন্তু নেই, আই এম শিওর, রাইট? আচ্ছা, এবার আমরা যদি দেখি বেসিক ওভারভিউ অফ দ্য সুপ্রিম কোর্ট। The Supreme Court of India was inaugurated on January 28, 1950, and it succeeded the Federal Court of India established under the Government of India Act of 1935. Please underline or please write it down. The jurisdiction of the Supreme Court is greater than that of the predecessors. For instance, Supreme Court এর authority কিন্তু আমরা কিন্তু দেখবো যখন আমরা রিট জুরিসডিকশনের ব্যাপারে পড়বো, তখন কিন্তু আমরা দেখবো যে হাই কোর্টের রিট জুরিসডিকশন কিন্তু সুপ্রিম কোর্টের রিট জুরিসডিকশনটাকে সাকসিড করে দেয় বা ওভারশাইন করে দেয়। মানে হাইকোর্ট নিজের রিট জুরিসডিকশনটাকে বেশি ইউজ করে বা হ্যাজ দ্য পাওয়ার টু এক্সারসাইজ মোর অথরিটি, হ্যাজ দ্য পাওয়ার টু এক্সপ্যান্ড ইটস জুরিসডিকশন ইন কেস অফ রিট জুরিসডিকশন। অনলি ইন দ্যাট কেস, please mark my words, only in that case High Court can exercise greater power than Supreme Court. Got it? Great. Now article coverage part we will come again. Right now you don't have to invest your mind in that. Okay, video quality ki lag korche? Okay, great. Okay, now the basic overview of the Supreme Court. At present, the Supreme Court consists of 38 judges. Okay, this is also factual data, এটাতে বোঝার কিছু নেই। তাও আমরা একবার জাস্ট ইনফরমেশনটা নেব যাতে বোঝা যায়, রাইট? ওকে, তাহলে কি দেখলাম যে সুপ্রিম কোর্ট হ্যাজ আ ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ 38 জাজেস, যেটা কিন্তু ডিপেন্ড করতে থাকে ক্যাপাসিটি ওয়াজ ইনক্রিজ ইন 2026। ওকে, এই অ্যামেন্ডমেন্ট বিল দ্বারা এটা কিন্তু ইনক্রিজ এবং ডিক্রিজ করা পসিবল, দ্যাট ইজ সাবজেক্ট টু অ্যামেন্ডমেন্ট। এটা কিন্তু বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে না, সো দিস ইজ সাবজেক্ট টু অ্যামেন্ডমেন্ট অ্যান্ড ইট ডিপেন্ডস, ইট ইজ অ্যাকচুয়ালি আ ফ্যাকচুয়াল ডেটা। তো এটার ব্যাপারে রাইট নাও ইউ ক্যান জাস্ট রিমেম্বার, ঠিক আছে, অ্যাজ জাস্ট অ্যাজ আ পয়েন্ট, লাইক just as a fact you can remember this, there is nothing to understand about this. Okay, great. Now originally the strength of the Supreme Court was fixed at 8. There are Chief Justice and 7 other judges. Okay, great. আচ্ছা, এবার বুঝে গেলাম। এবার দেখি অ্যাপয়েন্টমেন্ট অফ সুপ্রিম কোর্ট জাজেসদের ব্যাপারে। ঠিক আছে, এরপরে কিন্তু আমরা ইন্টারেস্টিং পার্টে ঢুকবো। ঠিক আছে, ইন্ট্রোডাক্টরি পার্টে কিন্তু আমরা ইন্টারেস্টিং জিনিসের মধ্যে ঢুকবো, যেগুলো আমরা অ্যাকচুয়ালি বুঝবো এবং যেগুলোর ব্যাপারে আমরা লাইক ডিসকাস করবো, কথা বলবো, বুঝবো। আমি কিন্তু কমিউনিকেশন চাই, আই রিয়েলি ওয়ান্ট ইউ অল টু রেসপন্ড, আই রিয়েলি ওয়ান্ট ইউ অল টু আনসার কোয়েশ্চেন্স অর আস্ক মি কোয়েশ্চেন্স, যেগুলো আমি বলতে পারবো তোমাদেরকে বা তোমরা আমাকে জিজ্ঞেস করবে, বা আমি তোমায় কিছু জিজ্ঞেস করলাম, তোমরা আমায় আনসার দিলে, নাহলে এটা মোনোটোনাস হয়ে যায়, রাইট? গ্রেট। এবার দেখি what is the difference between HC and Supreme Court writ. Okay, very good question. I'm going to address that. All clear? Continue, right? Okay. Hi. Okay, Supreme Court writ and High Court writ. Okay, what do you know about writs? First tell me that. We know that in case of writ, this word we have come across, this word in
the chapter of সুপ্রিম কোর্টের ব্যাপারে আমরা এটা কোন পার্টে দেখেছি? সুপ্রিম কোর্টের জুরিসডিকশন কখন আসছে? রিট জুরিসডিকশনের ক্ষেত্রে, রাইট? আচ্ছা, এটা আমরা কোন টাইমে দেখেছি? আমরা তখন ফান্ডামেন্টাল রাইটস পড়ছিলাম, right? Okay. Now, fundamental rights has become the basic structure of the constitution, right? Very well. Fundamental rights যদি basic structure of the constitution হয়, it cannot be amended. Now, under judicial review, তো এই ওয়ার্ডটাও কিন্তু আমরা একদম ফার্স্ট স্লাইডে দেখলাম। এই সব ওয়ার্ডস গুলো আমি এক এক করে অ্যাড্রেস করব, বাট বিফোর going ahead, I really want to address his question that what was that writ. So if I have to address that, আমরা দেখব যে রিটের কথাটা ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আমাদের মৌলিক অধিকার, রাইট? আচ্ছা, এবার কেউ যদি এই রাইটস থেকে ডিনাইড হয়, ঠিক আছে, যদি কোনো সেন্টার ভার্সেস স্টেট ডিসপিউট হয়, বা যদি কোনো পার্সোনাল মানে একটা স্পেসিফিক লাইক যদি আমরা দেখি ইন্ডিভিজুয়ালিটি বা একটা প্রাইভেট পার্সন against the state or anything against a private entity, against private company or a private institution or any such institution যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে যদি ফান্ডামেন্টাল রাইটস থেকে কেউ ডিনাইড হয়, then that person can directly appeal to the High Court or the Supreme Court, right? And the Supreme Court has been empowered with such powers that it can issue writs, okay? আচ্ছা, writs বলতে আমরা কোন কোন writer কথা শুনেছি অলরেডি? We have heard about habeas corpus, we have heard about mandamus, we have heard about certiorari, we have heard about quo warranto. ঠিক আছে, আমি পুরোটা লিখলাম না, আমি জাস্ট হেডিং গুলো দিলাম, রাইট? আচ্ছা, এই সমস্ত জিনিসের ব্যাপারে আমরা আগে পড়েছি, আমরা ডিসকাস করেছি হেবিয়াস কর্পাস কি হয়, ম্যান্ডামাস কি হয়, সার্টিওরারি কি হয়, প্রিভেন্টিভ অর্ডারস গুলো কি হয়, এগুলো আমরা ডিসকাস করছি। তো এই রিটস গুলো সুপ্রিম কোর্ট কিন্তু ইস্যু করতে পারে ইন অর্ডার টু এনফোর্স the availability of the fundamental right and the fact that fundamental rights should not be denied to any person of the state, right? Clear? Okay, এবার আমরা দেখছি যে কোয়েশ্চেনটা হাইকোর্ট রিট আর সুপ্রিম কোর্ট রিটের মধ্যে কি ডিফারেন্স রয়েছে। কোনো ডিফারেন্স সেভাবে ভাবে নেই, হাইকোর্টও রিট ইস্যু করতে পারে, সুপ্রিম কোর্টও রিট ইস্যু করতে পারে, রাইট? বাট এখানে হাইকোর্টের কাছে সেই পাওয়ারটা রয়েছে যে সে আরো কিছু ইস্যুজের ব্যাপারে রিট ইস্যু করতে পারে, এবং সুপ্রিম কোর্ট কিন্তু স্পেসিফিক্যালি ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রেই এই রিটস গুলো ইস্যু করতে পারে, এবং যদি পার্লামেন্ট অ্যালাউ করে তখন কিন্তু ও পারবে অন্য বিষয়ে রিটস ইস্যু করতে। বোঝা গেছে? কোনো প্রবলেম? প্লিজ তাহলে বলো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ঋত্বিক। Prashen Kumar, a private counsel and SC the same? No, not really. I'll address that question as well. What is the difference between SC writ? Okay. No, yes. No, it's not the same. I'll come to that as well, okay? We will talk about that. Don't worry. Okay, now let's proceed with the class for effort. Now the appointment of the Supreme Court judges. Okay, now we know, like when we were doing precedent, আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে নেক্সট চ্যাপ্টারটাকে লিংক করছি, ঠিক আছে? সো তোমরা যদি ক্লাসেস ফলো করো তাহলে কিন্তু তোমরা রিলেট করতে পারবে যে কোন চ্যাপ্টারের সাথে কোন চ্যাপ্টারের কি কি কানেকশনস রয়েছে। লেটস সি কি অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট জাজেস। তাহলে আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট মেকিং পাওয়ার্স অফ দ্য প্রেসিডেন্ট দেখছিলাম, তখন কিন্তু আমরা দেখেছি যে প্রেসিডেন্ট অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টস the judges of the Supreme Court and High Court, right? Judges of the Supreme Court and High Court, এটা কার অ্যাডভাইসে করে? প্রাইম মিনিস্টার অ্যাডভাইসে করে। ভেরি গুড। তাহলে আমরা কি দেখছি? আমরা কিন্তু একটু আগেই, আচ্ছা দেখি এর আগের স্লাইডটা দেখি। ম্যাম আপনি কি বললেন? ম্যাম আপনি তো খুব বড় বড় করে সেপারেশন অফ পাওয়ারের কথা বলছিলেন, তাহলে সেপারেশন অফ পাওয়ার কোথায় হচ্ছে? আচ্ছা, তাহলে দেখি সেপারেশন অফ পাওয়ার অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে। সেপারেশন অফ পাওয়ারের কথা তো বললাম, তাহলে কোথায় হচ্ছে সেপারেশন অফ পাওয়ার? সেপারেশন অফ পাওয়ার মানে হচ্ছে যে লেজিসলেচারের কথা যেটা বললাম, won't affect executive and both of these bodies together won't affect the judiciary. Rather এরকম একটা সিচুয়েশন হবে যেখানে the legislature, the executive and the judiciary, three bodies are actually going to exercise a check on each other. মানে একে অপরের উপর একটা চেক এক্সারসাইজ করবে। তাতে কি হবে? প্রত্যেকটা বডি কিন্তু ইন্ডিভিজুয়ালি অটোনমাসলি পারফেক্টলি ওয়ার্ক করবে, এবং কোনো জায়গায় কোনো রকম কারাপশন হবে না, কোনো জায়গায় কোনো রকম মানে কি বলবো স্ক্যাম হবে না, ইউফোরিক এন্ড কনস্টিটিউশনাল। এনিওয়ে, তো এটা ঠিক আছে। তো এখানে আমরা পার্লামেন্টের কথা বলে যাচ্ছি। এক্সিকিউটিভ মানে হচ্ছে ফোর্স, যেগুলো এনফোর্সমেন্টের জন্য হচ্ছে। জুডিশিয়ারি মানে হচ্ছে কোর্টস, রাইট?
তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি সেপারেশন অফ পাওয়ারের কনসেপ্টটা, ঠিক আছে, বোঝা গেল, বুঝতে পেরেছি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে যদি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যদি প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট দুজনে মিলে একটা সলা পরামর্শ করে যদি অ্যাপয়েন্ট করে, তাহলে তো এক্সিকিউটিভের একটা বেশ মানে স্ট্রং হোল্ড রয়েছে না অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেসদের ক্ষেত্রে, তাহলে সেটা কিভাবে সেপারেশন অফ পাওয়ার এনশিওর করছে? Right kind of question. Are you thinking about this? Okay. Thale, let me address this. Supreme Court judges are appointed by the President, 100% yes. On the advice of the Prime Minister, definitely. Now you will see that the Chief Justice of India is also appointed by the President after consulting Supreme Court and High Court judges as deemed necessary. The judicial members, the members of the Judiciary, the judges of the High Court, the already existing judges of the High Court and the Supreme Court have to give their advice, have to give their, assent, okay, or their consent that this member can be appointed, right? Okay, the other Supreme Court judges are appointed by the President after consulting the CJI. Who is the CJI? CJI is the Chief Justice of India. Chief Justice of India. Great. And other judges as deemed necessary. তাহলে এখানে কি হচ্ছে, জুডিশিয়ারিটাও এখানে একটা এক্সারসাইজ করছে। তাহলে এক্সিকিউটিভের মানে বা প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এই বডিজগুলোর, কাউন্সিল অফ মিনিস্টার্স, এই বডিজগুলোর একটা স্ট্রং হোল্ড কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ কি এখানে কিন্তু members of the judiciary is also exercising a major role in it, right? Okay, তাহলে judgment rendered per okay, wait, you're asking me questions, I'm going to address your like questions. I'm teaching something else right now, ঠিক আছে? আমি এই কথাটা বলছি, এবার আমি এই কোয়েশ্চেনটা এক্ষুনি অ্যাড্রেস করে দিলে লোকে ভাববে যে আমি ডাইভার্ট করে গেলাম। তো তুমি হয়তো বুঝতে পারবে, কারণ কি তুমি হয়তো পড়েছো, বাট অনেকে বুঝতে পারবে না অ্যাট দিস মোমেন্ট, রাইট? তো আমি যেহেতু একটা পার্ট পড়াচ্ছি, তুমি এখন এই বিষয়ে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে প্লিজ আস্ক মি, বাট যদি এই বিষয়ে অ্যাট দিস মোমেন্ট কোয়েশ্চেন না থাকে, it's very good that you have written. I'm going to address that. একটু টাইম দাও আমাকে, এক্ষুনি যদি এখান থেকে ডাইগ্রেস করে যায় তাহলে লোকে ভাববে যে কি বলছে বুঝতে পারলাম না, মাথার উপর দিয়ে চলে গেল। So I don't want that at this moment. I guess you understand, right? Who is in CJ now? In CJ, are you talking about this? CJI, Chief Justice of India, I told you. ঠিক আছে? Consulting the CJI and other judges as deemed necessary. ঠিক আছে? এটা জাস্ট শর্ট ফর্ম বলা হয়েছে, এই যে এখানে লেখা আছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। Okay, the consultation with the CJI is mandatory for appointing judges other than the CJI. Okay, তো এইটা তো অ্যাপয়েন্ট করে দিল প্রেসিডেন্ট, ঠিক আছে? এইটা ছাড়া যে জাজেস গুলোকে অ্যাপয়েন্ট করবে তার জন্য কিন্তু CJI এর অ্যাডভাইস এবং তার পরামর্শ কিন্তু mandatory, right? Now in the second judge case, the Supreme Court ruled that the senior officers, most judge of the Supreme Court should alone be appointed to the office of the CJI. So that also is the like factual data, I believe. Like at this moment, that is definitely a factual data. And I am sure that you will be able to remember this. Ekbar just go through kore now, then we will be able to proceed further. Okay, I guess it's done. Who is? Yes, Suryakant is the CJI, right? That is the Chief Justice of India. Very good. Okay, I guess everybody has followed. Okay, সবাই ফলো করেছো এত অবধি? Let's proceed. Okay. এইটা হচ্ছে যে যে অ্যাপয়েন্টমেন্টের মডিউলটা, ওইটা ইট ইজ থার্ড জাজ কেস। ওকে, উই উইল কাম টু দিস, ইজ আ ভেরি ফ্যাকচুয়াল ডেটা। Okay, this also we are going to do in the second part. Today, whatever I have decided to teach you in this module, I have not included this part. This part has to be talked about further. So এইটার ব্যাপারে ডিসকাস আমি এখন এই মুহূর্তে করব না, ঠিক আছে? ওকে, ওয়াই? বিকজ এই জিনিসটার ব্যাপারে বলতে গেলে আরো কিছু কথা এর আগে বলতে হবে। সো দিস পার্ট আই এম নট গোয়িং টু টেক আপ টুডে। আই এম গোয়িং টু টক অ্যাবাউট ই গভর্নেন্স, এর আগে আরটিআই এর ব্যাপারে কথা বলতে হবে, অনেকগুলো ফ্যাক্টস আছে, ঠিক আছে, ওটা গভর্নেন্সের আন্ডারে পড়ছে। সেই ফ্যাক্টগুলো আমি নেক্সট পার্টে বলবো, সেকেন্ড পার্টে, ঠিক আছে? এখন আপাতত আমরা বেসিক ইন্ট্রোডাকশনটা কভার করবো, যাতে সুপ্রিম কোর্টের বেসিক আইডিয়াটা আমাদের এসে যায়। নেক্সট পার্ট, সেকেন্ড পার্ট, we are going to talk about all these e-governance, RTI, okay, all of this, the entire thing, NJC and composition and verdict and everything we are going to talk about, right? Great.
এগিয়ে যাই। Yes, now qualification. It's a very basic thing. Should be a citizen of India, should have been a judge of the High Court, been an advocate of a High Court, okay, should be distinguished jurist in the opinion of the President. Nothing is mentioned in the Constitution regarding the minimum age. So at 65 and all, like অনেক কিছু আছে এটার মধ্যে. So this is also very, very factual data. Holds office until the age of 65 years. Any question regarding his age to be determined by such authority in such a manner as provided by the Parliament. Sorry guys, he can resign his office by writing to the president. Definitely, okay, remove করার জন্য only impeachment and in the matter and ground given by the Constitution of India, it would be if you spoke a little in Bangla. না না কোনো অসুবিধা নেই, আমি বুঝতে পারছি, সরি আমি ফ্লোতে অনেকটা ইংলিশে বলে ফেলেছি, আমি রিয়েলি সরি, আমি এখন একটু বাংলায় বলছি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটাও দেখছি যে হি ক্যান বি রিমুভ ফ্রম অফিস, মানে হচ্ছে যে প্রেসিডেন্ট ওকে, মানে প্রেসিডেন্ট জজগুলোকে রিমুভ করতে পারে অফিসের থেকে, ঠিক আছে? অফিস থেকে রিমুভ কি হিসাবে করতে পারে? ইমপিচমেন্ট করতে পারে, ঠিক আছে? কিন্তু ইমপিচমেন্ট কিসের জন্য হতে পারে? আমরা যখন প্রেসিডেন্টের ইমপিচমেন্টের ব্যাপারে পড়ছিলাম তখন আমরা কি দেখেছি যে ইমপিচমেন্ট কোন গ্রাউন্ডে হতে পারে? ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশনাল গ্রাউন্ডে হতে পারে, ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। আর সেটা যদি প্রমাণ করা যায় তখন কিন্তু সেই ক্ষেত্রে একমাত্র হতে পারে, তাছাড়া কিন্তু খুব একটা নয়, রাইট? ঠিক আছে, এবার দেখি স্যালারি অ্যান্ড অ্যালাউয়েন্সের ব্যাপারে এক্ষুনি জেনে কোনো কাজ নেই। ওকে, now if there is a lack of quorum of the Supreme Court judges, the Chief Justice of India may appoint a High Court judge as an ad hoc judge. আচ্ছা, মানে কোরাম মানে আমাদের যদি জজের যে ক্যাটাগরাইজেশনটা রয়েছে, ল্যাক অফ কোরাম মানে হচ্ছে যতটা মিনিমাম রিকোয়ারমেন্ট ততটা জজ আমাদের কিন্তু নেই, সেই ক্ষেত্রে the CJI, Chief Justice of India, Suryakant, may appoint a High Court judge as an ad hoc judge. ওটা কিন্তু একটা টেম্পোরারি টাইম পিরিয়ডের জন্য হয়, পার্মানেন্ট হয় না। and this requires consultation of the Chief Justice. Definitely ওনার কনসালটেশন, ওনার প্রায়ার কনসেন্ট ছাড়া কিন্তু জিনিসটা সম্ভব, রাইট? Prior consent of the President, prior consent of the Chief Justice of India, and the appointed judge must be qualified to be a Supreme Court judge. ওর কিন্তু কোয়ালিফিকেশনটা যেন ম্যাচ করে, সেটাই আমাদের প্রাইমারি কনসার্ন, ঠিক আছে? well no, it can't be. Why am I telling you? এটা এই ক্ষেত্রে কেন হবে না, এভাবে ইমপিচ করা যায় না। ওর কোয়েশ্চেনটা ওয়াজ, ম্যাম কেন জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট বি রিমুভ সোনলি অন দ্য গ্রাউন্ড অফ জুডিশিয়াল এরর? আচ্ছা, কেন কি দের ইজ আ বোর্ড, একটা এন্টায়ার বোর্ড বসানো হয় এবং সেটা ওই যেরকম আমরা প্রেসিডেন্টের ইমপিচমেন্টের ব্যাপারে পড়েছি, প্রেসিডেন্ট ক্যান ডেফিনেটলি রিমুভ আ জাজ ফ্রম দ্য অফিস, বাট তোমরা যদি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা দেখো এখনো পর্যন্ত কাউকে ইমপিচ করা হয়নি, ঠিক আছে? বিকজ দ্য জাজেস, the High Court judges, the Supreme Court judges enjoy the security of their tenure, ঠিক আছে? এরপরে যখন ইন্ডিপেন্ডেন্স পড়বো, ইন্ডিপেন্ডেন্স অফ দ্য সুপ্রিম কোর্ট পড়বো, তখনই আমরা এই জিনিসটার ব্যাপারে দেখতে পাবো যে এইভাবে কিন্তু ইমপিচ করা যায় না। ইউ নিড সলিড গ্রাউন্ডস অ্যান্ড এনি জুডিশিয়াল এরর ইজ ডেফিনেটলি আ পার্ট অফ স্ক্রুটিনাইজেশন, ডিবেট, ডেলিবারেশন অ্যান্ড প্রুফস অ্যান্ড এভিডেন্সেস অ্যান্ড এভরিথিং ডিটেলস, রাইট? এর ব্যাপারে আমরা ডিসকাস করেছি আগে যখন আমরা ইমপিচমেন্টের ব্যাপারে কভার করেছিলাম, রাইট? বোঝা গেছে? কোনো কোয়েশ্চেন? Please ask me. Okay. Now, during the appointment, the ad hoc judge must give priority to Supreme Court duties. Yes, এই জিনিসটা should be eligible. Eligibility-টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা দেখবো যে এলিজিবল কিনা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আমরা পড়লাম, যেটা একটা ফ্যাকচুয়াল ডেটা যেটা তোমাদেরকে বললাম, enjoys all the powers, privileges, salaries, allowances, duties, pensions of the judge of the Supreme Court. তাহলে এটার সাথে যা সমস্ত ছিল সমস্ত কিন্তু ওরা এনজয় করে, রাইট? তাহলে বোঝা গেছে? কোনো কোয়েশ্চেন, কোনো ডাউট কারোর? রিটায়ার্ড জাজেস, ওকে, এটার ব্যাপারে আমরা কথা বলবো যে ওয়ান্স রিটায়ার করে যাওয়ার পর তখন আমরা কি দেখতে পাই, ঠিক আছে? দ্যাট ইজ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মে রিকোয়েস্ট a retired Supreme Court judge or a retired High Court judge to act as Supreme Court judge for a temporary period, right? একটা রিটায়ার্ড সুপ্রিম কোর্ট জাজকে বা রিটায়ার্ড হাই কোর্ট জাজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু সুপ্রিম কোর্ট জাজ হিসেবে অ্যাক্ট করার জন্য বলতে পারে ফর আ টেম্পোরারি টাইম পিরিয়ড, রাইট? দিস রিকোয়ার্স প্রায়ার কনসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট and the retired judge. Definitely retired judge receives allowances as determined by the
প্রেসিডেন্ট। তাহলে অ্যাপয়েন্টমেন্ট কে করছে? প্রেসিডেন্ট। তাহলে কথা কার চলবে? প্রেসিডেন্টের, রাইট? ডিউরিং দ্য অ্যাপয়েন্টমেন্ট দ্য জাজ এনজয়েস অল দ্য পাওয়ার্স, jurisdiction, salary, privilege, allowances, duties of a Supreme Court judge. However, he or she is not deemed to be a permanent judge of the Supreme Court. তাহলে এই বিষয়টা কিন্তু পার্মানেন্ট হতে পারে না, কেন কি আমি কি বললাম যে এটা কিন্তু একটা টেম্পোরারি পিরিয়ডের জন্য, এটা কিন্তু লেখা আছে পিপিটিতে, একটু ফলো করলেই বুঝতে পারবে। এটা একটা টেম্পোরারি পিরিয়ডের জন্য, রিটায়ার্ড জাজ। এরপরে তোমরা এটাও দেখবে যখন আমরা ইন্ডিপেন্ডেন্স অফ সুপ্রিম কোর্টের অ্যাপ্লাই করব, তখন আমরা দেখবো যে রিটায়ার্ড জাজরা কিন্তু অটোনমাসলি, ইন্ডিপেন্ডেন্টলি, নিজ স্বইচ্ছায়, স্বমতে প্র্যাকটিস করতে পারবে না। দে আর ডিবার্ড, দে আর রিফ্রেন্ড, দে আর অ্যাবস্টেন্ড ফ্রম প্র্যাকটিসিং আফটার রিটায়ারমেন্ট। ওয়াই? কেন কি আজকে আমি একটা জাজ, আজকে তুমি আমার কাছে এসছো, আমি জানি যে তুমি একটা বিশাল বড় বিজনেসম্যান, তো মি বিং আ জাজ, আমি যদি আজকে তোমায় ফেভার করে দিই, পরবর্তীকালে আমি যখন আবার প্র্যাকটিস করব তখন আমি তোমার থেকে কোনো রকম সুযোগ সুবিধা পেতে পারি। এই বিষয়টাকে অ্যাভয়েড করে দেওয়ার জন্য, এই জিনিসটার এই চান্সেসটাকে মিনিমাইজ করে দেওয়ার জন্য এরকম কোনো রকম সুবিধা কিন্তু নেই। তো আফটার রিটায়ারমেন্ট the judge can only practice as a Supreme Court judge only if the Chief Justice of India asks him to, or it has been requested by the President. Only in that case it can be done, otherwise হবে না, প্র্যাকটিস করা কিন্তু যায় না। কেন? কারণ কি এটা করাপশন এবং কোন রকম স্ক্যাম, কোন রকম ডিসঅনেস্ট মিনস, এটাকে অ্যাভয়েড করার জন্য এটা করা হয়, রাইট? ওকে, হ্যাঁ। ad hoc judges one more time, আচ্ছা ad hoc judges এর ব্যাপারে কি বোঝাবো আরেকবার বলো? হ্যাঁ, কোরাম না হলে তখন সুপ্রিম কোর্ট যে চিফ জাস্টিস যে আছে, সে একটা হাইকোর্ট জাজকে ad hoc জাজ হিসেবে অ্যাপয়েন্ট করতে পারে সুপ্রিম কোর্টে, ঠিক আছে? এটার জন্য কি লাগে? কনসালটেশন লাগে সিজেআই এ, এবং প্রেসিডেন্টের প্রায়ার কনসেন্ট লাগে, রাইট? অ্যাপয়েন্টেড জাজ মাস্ট বি কোয়ালিফাইড টু বি আ সুপ্রিম কোর্ট জাজ, ঠিক আছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেটা আছে সেটা আমরা আগে দেখলাম। এবং অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কি হয়? এই ad hoc judge must give priority to the Supreme Court duties, এবং সে কিন্তু সমস্ত স্যালারি, অ্যালাউয়েন্সেস, প্রিভিলেজেস, ডিউটিস, রেসপন্সিবিলিটিস সমস্ত তাকে কিন্তু নেভাতে হবে, রাইট? এটা কিন্তু কে অ্যাপয়েন্ট করছে? সিজিআই, আর প্রেসিডেন্টের প্রায়ার কনসেন্ট এবং পরামর্শে এই জিনিসটা কিন্তু হচ্ছে, ঠিক আছে? বোঝা গেছে? কোনো রকম কোয়েশ্চেন, কিছু ডাউট, কিছু প্রবলেম? বোঝা গেছে? বোঝা গেছে? ডিড আই অ্যাড্রেস ইওর কোয়েশ্চেন? Is it easy to understand better? Anything? প্লিজ বলো, তাহলে আমি প্রসিড করবো। ওকে, I guess it's clear. Okay, now powers of the Supreme Court. Let's go. দেখি এবার কি বলছে এখানে। এটাকে একটু লিখিয়ে দিতে হবে। সবার কি মনে হচ্ছে যে এটার ব্যাপারে একটুখানি ডিটেলে বললে ভালো হয়? এটা একটু লিখিয়ে দিলে ভালো হয়, কি মনে হচ্ছে সবার? প্লিজ আমাকে কমেন্টসে জানাও, তাহলে আমি অ্যাকর্ডিংলি করবো। তাহলে আমি জাস্ট ওভারঅল, যদি তোমরা সবাই জেনে থাকো তাহলে আমি জাস্ট ওভারঅলই আমি তোমাদের পড়িয়ে দেবো, আর না হলে আমি লিখিয়ে লিখিয়ে ভালো করে যেরকম আমি পড়াই সেরকম বলবো। তোমরা বলো আমায় তোমাদের কি মনে হচ্ছে। The jurisdiction and powers of the Supreme Court can be classified into the following: that is the original jurisdiction, there is the writ jurisdiction, যেটার ব্যাপারে আমরা অনেকটা কথা বলেছি এর আগে, appellate jurisdiction, clear ma'am, thank you. CLR, CLR I have, আমি বুঝলাম না, please specify what you are talking about. Okay, appellate jurisdiction, advisory jurisdiction, a court of record, power of judicial review, constitutional interpretation, and other powers. Okay, great. Original jurisdiction, sorry. Okay, is it clear? Let's go. অরিজিনাল জুরিসডিকশনের ব্যাপারে কথা বলার আগে আমি একটুখানি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার্স এন্ড ডিটেলসের ব্যাপারে একবার ডিসকাস করব তোমাদের সাথে। ওকে, নাও ইন্ডিপেন্ডেন্স অফ দ্য সুপ্রিম কোর্ট ডিসকাস করছি আমরা, ঠিক আছে? এটা একটু লেখাবো তোমাদের ভালোভাবে, যাতে তোমাদের ইজি হয় বুঝতে। তোমরা তো কেউ বললে না লেখাতে, বাট স্টিল আই ওয়ান্ট ইউ টু
score good marks. Okay, the independence of Supreme Court. Great. Okay, now the first thing that we want to talk about is the mode of appointment. যেটা ব্যাপারে আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি, যেটা কিন্তু আমরা জাস্ট পয়েন্টার্সটা লিখবো যাতে তোমাদের মাথায় আবার এসে যায়। মোড অফ অ্যাপয়েন্টমেন্টে আমরা কি দেখলাম, আমরা একটু আগে কিন্তু ডিসকাস করছিলাম যে কে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজেসদের অ্যাপয়েন্ট করছে। তাহলে আমরা কি দেখলাম, যে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে উইথ দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার, অ্যান্ড এর ক্ষেত্রে কিন্তু সিজেআই যে আছে সে এবং আদার জুডিশিয়াল মেম্বার্স তারাও কিন্তু নিজেদের মতামতটা জানাচ্ছে। আদার জুডিশিয়াল মেম্বার্স, এটার মানে হচ্ছে এক্সিস্টিং জাজেস যারা রয়েছে অলরেডি, জাজেস অফ সুপ্রিম অ্যান্ড হাই কোর্ট, এক্সিস্টিং জাজেস অফ সুপ্রিম অ্যান্ড হাই কোর্ট। ঠিক আছে, এক্সিস্টিং জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট হয়েছে। তাহলে ক্লিয়ার হয়েছে এই পার্টটা, এটাতে কারোর কোনো ডাউট নেই, আই এম শিওর। ওকে, তাহলে এরপরেই কিন্তু একজন আমাকে জিজ্ঞেস করছিল যে ম্যাম এভাবে কি ইমপিচ করে দেওয়া পসিবল। এর পরের পয়েন্টেই আমরা দেখবো সিকিউরিটি অফ দ্য টেনিওর, সিকিউরিটি অফ দ্য টেনিওর। ঠিক আছে, এই পয়েন্টস গুলো প্লিজ একটু লিখে নাও, কারণ কি আমি ওটা লিখছি তোমাদের বোঝানোর জন্য। এনিওয়ে, জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট are provided with the security of tenure, that is they can be removed by from the office only by the president, and in case of a breach of the constitutional rule or law which has been provided in the constitution, সেই ক্ষেত্রেই একমাত্র impeachment possible, other than that nothing is possible against the judge, right? So they do not hold the office during the pleasure of the president. এইটা কিন্তু খুব important point, যে they do not hold the office during the pleasure of the president. They do not hold the office during the pleasure of the president, right? Though he or she has appointed them, but not. This is obvious from the fact that no judge of Supreme Court has ever been impeached, right? Now, fixed service conditions, তার মানে কি স্যালারিজ অ্যালাউয়েন্সেস যেটা রয়েছে সেগুলো কিন্তু ফিক্সড, এবং সেগুলো কোথা থেকে হয়, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে হয়। ঠিক আছে, কোথা থেকে হয়, নাম্বার 3 ফিক্সড সার্ভিস কন্ডিশন, সেগুলো কিন্তু চেঞ্জ হবে না। মানে আজকে আমার মনে হলো যে না আমি জাজেসদেরকে স্যালারি কমিয়ে দেবো, তাদের অ্যালাউয়েন্স কমিয়ে দেবো, তাদের পেনশন কমিয়ে দেবো, সেটা কিন্তু পসিবল না। ঠিক আছে, ফিক্সড ট্রিটমেন্ট, ফিক্সড তোমার সার্ভিস কন্ডিশনস এর কথা আমি বলবো এখানে, ফিক্সড সার্ভিস কন্ডিশনস। তো পার্লিয়ামেন্টের কিন্তু কোনো ডিসিশন এখানে এক্সারসাইজ করা যাবে না, পার্লিয়ামেন্টের কোনো ডিসিশন এখানে এক্সারসাইজ করবে না, বিকজ এটা কিন্তু মানে স্যালারিজ এর উপর ডিপেন্ড করে, মানে স্যালারিজ অ্যালাউয়েন্স হতে পারে, এটা পেনশন হতে পারে, ঠিক আছে, ট্রিটমেন্ট হতে পারে, ঠিক আছে, যা প্রিভিলেজেস আছে সেগুলো হতে পারে, সেগুলো হঠাৎ করে সরিয়ে নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এটা কিসের ওপর, তাদের স্যালারি ফ্যালারি সমস্ত কোথা থেকে কাটা হয় সেগুলো আমরা দেখব, যে এটা কাটা হয় ফ্রম দ্য কনসোলিডেটেড ফান্ড, কনসোলিডেটেড ফান্ড, প্লিজ এগুলো লিখে নাও না হলে ভুলে যাবে। এটা কোথা থেকে হয়, কনসোলিডেটেড ফান্ড থেকে চার্জ করা হয়। Thus they are not votable by the parliament, not votable by the parliament, right? Until and unless there is a situation of financial emergency, until এই পুরো জিনিসটাতে কোনো রকম হবে না, until and unless there is a situation of emergency, until and unless there is a situation of financial emergency, until and unless there is a situation of financial emergency of the state, financial emergency of the state. Very good. ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল বলো, বলতেই হবে তোমাদেরকে, আমি পড়িয়েছি, এটা খুব ডিটেলে পড়িয়েছি। ম্যাম বাংলা, আচ্ছা বলছি, বোঝাচ্ছি, বলো বলো আগে বলো, আর্টিকেলটা বলো, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল, না বলে আমি এগোবই না, কমেন্ট করতেই হবে, কাউকে না কাউকে তো বলতেই হবে। আমি প্রচন্ড ভালোভাবে কিন্তু প্রত্যেকটা আর্টিকেলস পড়িয়েছিলাম আগের বার, আমি প্রেসিডেন্ট পড়াচ্ছিলাম, তোমরা যদি ফলো না করো এবার আমি কি বলবো বলো। ওকে, আর্টিকেল তোমাদেরকেই বলতে হবে, কাউকে না কাউকে এটা কমেন্ট করতে হবে, আমি লিখবই না। এনিওয়ে, আমি কিন্তু প্রত্যেকটা সময় আমি কিন্তু ট্রেস করি যে আগে আগে কি কি পড়িয়েছি, সেগুলো কিন্তু রিভাইজ করাতে থাকি, কিন্তু তোমরা তো সব ভুলে যাচ্ছ, আর কি বলবো। এনিওয়ে,
কন্ডাক্ট অফ দ্য জাজেস cannot be discussed in the parliament, ওটার ব্যাপারে কিন্তু আমরা ডিসকাস করি না, মানে কন্ডাক্ট অফ দ্য জাজেস, তাদের ডিসিশনস, তাদের লাইক হোয়াট এভার দে আর উইশিং, হোয়াট এভার দে আর টকিং অ্যাবাউট, হোয়াট এভার দ্য ডিসক্রিশন, তাদের জুরিসডিকশন ইজ নট আ ম্যাটার অফ ডিসকাশন ইন দ্য পার্লামেন্ট। এবং পার্লামেন্টে দুটো হাউস, লোকসভা অ্যান্ড রাজ্যসভা, এই দুটো বডির মধ্যে এটা ডিসকাশন হওয়া কিন্তু মানে ইট হ্যাজ নো মিনস। ফর ইনস্টেন্স তুমি যদি ডিসকাস করেও নাও, তুমি সেখানে কিন্তু কিছু একটা করতে পারবে না। হুম, বোঝা গেছে তাহলে? কারুর কোনো ডাউট রয়েছে এই বিষয়ে? কারুর কোনো ডাউট? হুম, আচ্ছা, তাহলে কি ওদের ব্যাপারে ডিসকাশনটাও করা যাবে না, রাইট? তাহলে কন্ডাক্ট অফ দ্য জাজেস ক্যানট বি ডিসকাস, তার মানে এদেরকে কি দিচ্ছি আমি? ইন্ডিপেন্ডেন্স অফ দ্য সুপ্রিম কোর্ট বললাম তো। ইন্ডিপেন্ডেন্স মানে কি? আমি অটোনমি দিচ্ছি, যে তুমি নিজের মতো করে এক্সারসাইজ করো, নিজের অটোনমিটাকে দেখাও, এবং লেজিসলেচার এবং এক্সিকিউটিভ উপর একটা এক্সারসাইজ করো, চেক এক্সারসাইজ করো, যে ওরা যেন নিজেদের মতো একদম ফিক্স থাকে, কোনো রকম গোলমাল এরকম যেন না করে, রাইট? বোঝা গেছে? তাহলে এই অটোনমিটা দিচ্ছি, দ্যাট ইজ কন্ডাক্ট অফ দ্য জাজেস ক্যানট বি ডিসকাসড হয়ে গেল। কন্ডাক্ট অফ দ্য জাজেস, এটা পার্লামেন্টে ডিসকাস হবে না, ক্যানট বি ডিসকাসড। বোঝা গেছে এটা? কারোর কোনো ডাউট রয়েছে? ঠিক আছে, বোঝা যাচ্ছে যে কিভাবে ইন্ডিপেন্ডেন্সটা রয়েছে, বোঝা যাচ্ছে এটা? আচ্ছা, নাও ব্যান অন প্র্যাকটিস আফটার রিটায়ারমেন্ট, এই কথাটাও কিন্তু আমি বলেছিলাম, বারবার বলেছিলাম, ব্যান অন প্র্যাকটিস আফটার রিটায়ারমেন্ট, ব্যান অন প্র্যাকটিস আফটার রিটায়ারমেন্টটা কেন বলেছি? যাতে কোনো রকম কারাপশন না হয়, কোনো রকম স্ক্যাম না হয়, এটাও কিন্তু ভালো করে আমি এক্সপ্লেন করে দিয়েছিলাম। উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, দিস এনশিওর দ্যাট দে ডু নট ফেভার anyone in the hope of future endeavors, right? Freedom to appoint its staff is also there, যেখানে Chief Justice of India can appoint officers, এটাও কিন্তু ডিসকাস করলাম। and servants of the Supreme Court and its jurisdiction cannot be curtailed, মানে পার্লিয়ামেন্টের কাছে কোনো রকম অধিকার নেই যে সে সুপ্রিম কোর্টের জুরিসডিকশনকে কোয়েশ্চেন করবে, বা সুপ্রিম কোর্টের জুরিসডিকশনকে কার্টেল করবে, বা সুপ্রিম কোর্টকে বলবে যে তুমি এতটাই জুরিসডিকশন, এতটাই তুমি রুল বানাতে পারো, এইটাই তুমি করতে পারো, আর এর থেকে বিয়ন্ডে তুমি নিজের এক্সারসাইজ করতে পারো না পাওয়ার, এই বলার অধিকারটা কিন্তু পার্লামেন্টের নেই। অ্যান্ড দ্যাট জুরিসডিকশন ক্যানট বি কার্টেলড। কার্টেলড মানে কি? যে সুপ্রিম কোর্টের পাওয়ারের ওপর, সুপ্রিম কোর্ট যে কোন জিনিসের ব্যাপারে, মানে ইন্টারপ্রিটেশন অফ কনস্টিটিউশনটাই তো সুপ্রিম কোর্ট করছে, বুঝতে পেরেছো? যে সুপ্রিম ল অফ ল্যান্ড, এটা তো কনস্টিটিউশন একটা বই, ঠিক আছে? বেসিক জিনিসটা বোঝো। ম্যাম টেল মি পয়েন্ট নাম্বার 3। ওকে, বলছি। ফিক্স সার্ভিস কন্ডিশনের ব্যাপারে জিজ্ঞেস করছো কি? ফিক্স সার্ভিস কন্ডিশন মানে হচ্ছে যে এই যে স্যালারিজ হচ্ছে, অ্যালাউন্সেস হচ্ছে, পেনশন হচ্ছে, প্রিভিলেজ গুলো যেখানে দেওয়া হচ্ছে সমস্ত, ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু কার্টেল করা যাবে না, মানে পার্লামেন্ট কিন্তু সেটাকে হঠাৎ করে বন্ধ করে দিতে পারে না, কোনো রকম সার্কামস্ট্যান্সেসই বন্ধ করতে পারে না। কেন কি? ফার্স্টলি ফান্ডিংটা ওদের দ্বারা হচ্ছে না, কনসলিডেটেড ফান্ডের দ্বারা হচ্ছে, এখানে এখানে লিখেছি বড় বড় করে, কনসলিডেটেড ফান্ডের দ্বারা হচ্ছে, এবং আনটিল এন্ড আনলেস দেয়ার ইজ দ্য কন্ডিশন অফ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, ততক্ষণ কিন্তু এটা করা যাবে না। বোঝা গেছে? কারোর কোনো অসুবিধা? তাহলে আমাকে বলো। আচ্ছা, জুরিসডিকশনে ঢুকবো তার আগে আমি কি বলেছিলাম, আর্টিকেলটা বলবো। আচ্ছা, দেখি সবাই কি বলেছে একটু। পয়েন্ট নাম্বার 3টা বোঝানোর কথা ছিল। বোঝা গেছে পয়েন্ট নাম্বার 3? বলো তাহলে। আমি একটু জল খাচ্ছি, 2 মিনিট দাঁড়াও, আমি বলছি, কন্টিনিউ করছি, জুরিসডিকশনের পার্টে চলে যাব। দেখে নাও একবার সবাই সবকটা। দেখে নাও পুরোটা, একবার দেখে নাও, তারপরে আমাকে জিজ্ঞেস করো কারোর কোনো অসুবিধা আছে কিনা।
হয়ে গেছে, সবার দেখে নিয়েছো, বুঝে গেছো, কারোর কোনো ডাউট কিছু নেই? ঠিক আছে, এখনো আমাকে কেউ আনসার দিয়েছে ওখানে? হ্যাঁ দিয়েছে, কিছু লোক দিচ্ছে আনসার। 360 ভেরি গুড। ওকে, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 360 একটু রিভাইজ করে নেব। এখানে বলছি ন্যাশনাল এমার্জেন্সি, বলো বলো বলো, তোমরাই বলবে, আমি বলবো না। ন্যাশনাল এমার্জেন্সি আর প্রেসিডেন্টস রুল, আর্টিকেল 352, আর্টিকেল 356। আচ্ছা, ন্যাশনাল এমার্জেন্সির একটা এক্সাম্পল দিয়ে দাও, এটা তো সব থেকে ইম্পর্টেন্ট। ন্যাশনাল এমার্জেন্সির এক্সাম্পল কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে? দেখি দেখি দেখি, ন্যাশনাল এমার্জেন্সি ইন্ডো পাক ওয়ার হতে পারে, ইন্ডো পাক ওয়ার, আমার এক্স্যাক্টলি ডেটটা মনে পড়ছে না। ইন্ডো চায়না ওয়ার হতে পারে, ইন্ডো চায়না ওয়ার, ইন্ডো পাক ওয়ার, যে কোনো ইন্টারনাল রেবেলিয়ন আমাদের তো হতেই থাকে। ঠিক আছে, এগুলো কি ন্যাশনাল এমার্জেন্সির আন্ডারে পড়ছে, আর্টিকেল 352। সব কিন্তু বলে দিয়েছিলাম, তারপরও সবাই ভুলে গুলে খেয়ে নিয়েছো। তাহলে 1962 হয়েছে, দেখি চেক করে নি একবার যে কোথায় হয়েছে। ইয়েস, 1962 ইন্ডো চায়না ওয়ার, 1962 যেটা বলছিলাম। অ্যান্ড 1971 ইন্ডো পাক ওয়ার, 1971 হয়েছে। ভেরি গুড। ওকে, এবার আমরা এটাও ডিসকাস করে নিয়েছি, চলো এবার আমরা প্রসিড করব। ভেরি গুড ভেরি গুড, যারা বললে খুব ভালো। আচ্ছা, হয়ে গেছে, কারোর কোনো ডাউট নেই এতে? চলো প্রসিড করি তাহলে। আচ্ছা, আগে আমি তাহলে লিখিয়ে দিচ্ছি জুরিসডিকশন গুলো, তারপরে আমরা একবার পিপিটি থেকে দেখে নেবো, তাহলে আমাদের কি হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এবার আমরা পড়ছি জুরিসডিকশন। এটা কিন্তু একটু মন দিয়ে দেখবে, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, কোনো জটিলতা নেই এতে, কিন্তু যদি না বুঝতে পারো তাহলে কিন্তু আমাকে সাথে সাথে জানাবে, সাথে সাথে বলবে। ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, এবার আমরা কি দেখবো, জুরিসডিকশনের ব্যাপারে দেখবো, পাওয়ার্স অফ দ্য সুপ্রিম কোর্টের ব্যাপারে দেখবো। আচ্ছা, অরিজিনাল জুরিসডিকশন মানে কি বুঝতে পারছো সেটা আগে বলি, যে অরিজিনাল জুরিসডিকশন মানে কি। অরিজিনাল জুরিসডিকশন যদি আমি ফার্স্ট এরটা কনসিডার করি, অরিজিনাল মানে হচ্ছে এক্সক্লুসিভ, অরিজিনাল মানে হচ্ছে এক্সক্লুসিভ, শুধুমাত্র সুপ্রিম কোর্টই এই বিষয়ে কথা বলতে পারবে। কি, শুধুমাত্র সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টই এই বিষয়ে নিজের বক্তব্য পেশ করতে পারবে। তাহলে এই এক্সক্লুসিভিটিটা কার কাছে রয়েছে, সুপ্রিম কোর্টের কাছে রয়েছে, যে একমাত্র এই বিষয় এই কথা বলতে পারবে, রাইট? আচ্ছা, the Supreme Court decides disputes between different units of the Indian Federation. আচ্ছা, তাহলে আমরা কি জানি, ইন্ডিয়া ইজ আ ফেডারাল স্টেট, ইন্ডিয়া ইজ আ ফেডারেশন। ঠিক আছে, তার মানে কি, যে আমাদের একটা সেন্টার আছে, একটা স্টেট আছে, সেন্টার আছে, একটা স্টেট আছে। অনেক সময় আমাদের কি হয়, এই দুটোর মাঝখানে কি হয়, রিফট হয়ে যায়, এই দুটোর মাঝখানে কি হয়, ডিসপিউট হয়। ঠিক আছে, তাহলে কি হয়, রায়েট হয়, তাহলে কি হয়, প্রোটেস্ট হয়, তাহলে কি হয়, অ্যাজিটেশন হয়, তাহলে কি হয়, স্ট্রাইক হয়। বুঝতে পারা যাচ্ছে, স্ট্রাইক হয়। তাহলে এই সমস্ত জিনিসগুলো যদি বাড়াবাড়ি হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হয়, ইন্টারনাল রিবেলিয়ন হয়, ইন্টারনাল রেবেলিয়ন হয়। আমরা কিন্তু এই রিসেন্টলি একটা জিনিস দেখলাম অ্যাবাউট স্টুডেন্টস প্রোটেস্ট। কি দেখলাম, স্টুডেন্টস প্রোটেস্ট, তার জন্য কিন্তু একটা পলিটিক্যাল লিডারকে, পলিটিক্যাল লিডার ইন সেন্স একটা পোস্ট হোল্ডারকে রিজাইন করতে হয়েছে। আর ক্লাসের মধ্যে আমি এই বিষয়ে কোনো ডিসকাস করব না, বাট আমরা কিন্তু এই রিবেলিয়নটার ব্যাপারে দেখলাম, রাইট? স্টুডেন্টস প্রোটেস্ট হয়েছে এবং কাউকে ইস্তফা দিতে হয়েছে, রাইট? তো এরকম জিনিসপত্র যখন খুব হাইটেন্ড হয়ে যায়, যখন ভায়োলেন্ট হয়ে যায়, তখন বা যখন অ্যাগ্রেসিভ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা তাকে কি বলি, আমরা তাকে বলি ইন্টারনাল রিবেলিয়ন। ইন দ্যাট কেস কি হয়, তাহলে আমরা কি বলতে পারি, ইন দ্যাট কেস ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় ইন কেস অফ ইন্টারনাল রিবেলিয়ন, যখন সেই ক্ষেত্রে জিনিসটা অনেক বাড়াবাড়ি হয়ে যায়। ঠিক আছে, আর্টিকেল 352 ডিসকাস করলাম। ঠিক আছে, আচ্ছা, তো এই ক্ষেত্রগুলোতে একমাত্র যারা জেনজি মুভমেন্ট, আচ্ছা আচ্ছা, রাইট,
জেনজি মুভমেন্ট। ওকে, তো এই ক্ষেত্রে যারা নিজের বক্তব্য পেশ করতে পারে সে হচ্ছে সুপ্রিম কোর্ট এবং তাদের জাজের প্যানেল, তাদের জুরি, রাইট? আচ্ছা, এবং এবার আমরা দেখবো যে কি বিষয় এখানে বক্তব্য পেশ করা যেতে পারে। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি সবাইকে? সবাইকে বুঝতে পারছো? এভরিওয়ান ইজ উইথ মি রাইট নাও? গ্রেট গ্রেট গ্রেট, প্লিজ একটু অ্যাটেনশনটা একদম হোল্ড করবো, আমরা একটু ফাস্ট করবো, সবাই একটু 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 মন দাও, চলো লেটস গো। ওকে, এবার কোন কোন কেসে আমরা দেখি যে এরকম এক্সক্লুসিভ জুরিসডিকশন হচ্ছে? ফার্স্ট কেস, বিটুইন সেন্টার অ্যান্ড ওয়ান অর মোর স্টেটস। তারপরেরটা হচ্ছে বিটুইন সেন্টার অ্যান্ড এনি স্টেট অর স্টেটস, এনি স্টেট অর স্টেটস versus other states, other state or state, বোঝা গেছে? থার্ড, বিটুইন সেন্টার and any state সরি, এটা তো আমি অলরেডি ডিসকাস করলাম। বিটুইন টু অর মোর স্টেট, এটা একবার দেখে নাও, সবাই একবার দেখে নাও এটা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? সেন্টার অ্যান্ড ওয়ান অর মোর স্টেটস, বিটুইন সেন্টার অ্যান্ড এনি স্টেট, স্টেট ভার্সেস আদার স্টেটস, আর বিটুইন টু অর মোর স্টেটস। তাহলে বোঝা যাচ্ছে যে আমার যদি মেইন সেন্টারের এগেনস্টে কোনো গ্রিফ থাকে, তার এগেনস্টে আমি অ্যাজিটেশন করছি, আমি একটা সেন্টার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস দুটো স্টেট গভর্নমেন্ট মিলে আমি বাকি স্টেট গভর্নমেন্টস এগেনস্টে অ্যাজিটেশন করে দিচ্ছি। অ্যান্ড বিটুইন টু অর মোর স্টেটস মানে বেঙ্গল অ্যান্ড বিহারের মধ্যে যদি কোনো রিফট হয়, যদি কোনো রিভার ডিসপিউট হয়। আচ্ছা, এবার তো বলবে রিভার ডিসপিউট তো হতেই থাকে ম্যাম, রিভার ডিসপিউটের ব্যাপারে তো আমরা প্রত্যেক টাইমই শুনতে থাকি, এখানেও প্রবলেম হচ্ছে, ওখানেও প্রবলেম হচ্ছে, ওখান থেকে জল ছাড়বে না, ওখানে ড্যাম বিল্ড করে দিচ্ছে, কি প্রবলেম? তাহলে তো অরিজিনাল জুরিসডিকশন সব জায়গায় অ্যাপ্লিকেবল হতো। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এইটাকেই অ্যাড্রেস করবো আমি, কিন্তু কেউ জিজ্ঞেস করলো না আনফর্চুনেটলি। যাই হোক, ঠিক আছে, দেখা যাক তাহলে। আমি বলি যখন তোমরা কেউ জিজ্ঞেস করলে না। আচ্ছা, দেখি তাহলে কি বলা যাচ্ছে। এটা হলো, now further this jurisdiction of the Supreme Court does not extend to the following, কিছু কিছু কেসে এটা এক্সটেন্ড করে না। a dispute arising out of any treaty, a dispute, এখানে যদি কোনো ডিসপিউট থাকে, dispute arising out of any treaty, agreement, যেটা আগে হয়ে গেছে, convenient, এটা কিন্তু টার্ম, convenient and engagement, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম সে থাকছে না, অরিজিনাল জুরিসডিকশনের কোনো সে থাকছে না। তাহলে a dispute arising out of any treaty, agreement or convenient and engagement. Okay, yes, 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 very good. জামনা কাবি ডিসপিউটের ব্যাপারে বলেছে, ভেরি গুড। ওকে, লেটস গো। arising out of any treaty এইরকম কেসে কিন্তু হয় না, ঠিক আছে? আচ্ছা, আর কোন কেসে হয় না? যদি কোনো ট্রিটি এগ্রিমেন্ট অলরেডি করা থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না। or which provides that jurisdiction shall not extend to such a dispute. আর কোন কেসে? এটা দেখো আমাকে এখানেই ফিট ইন করাতে হবে, নাহলে কিন্তু অন্য পেজে অন্য জায়গায় চলে যাবে জিনিসটা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ইন্টারস্টেট রিভার ডিসপিউট। ভেরি সিলি না? ইন্টারস্টেট রিভার ডিসপিউটের ক্ষেত্রে কিন্তু এখানে সুপ্রিম কোর্ট অরিজিনাল জুরিসডিকশন অ্যাপ্লিকেবল করে না, অরিজিনাল জুরিসডিকশন অ্যাপ্লিকেবল করে না, বোঝা গেছে? ইন্টারস্টেট রিভার ডিসপিউটের ক্ষেত্রে ম্যাটার্স রেফারিং টু ফাইন্যান্স কমিশন, ম্যাটার্স রেফারিং টু
ফাইন্যান্স কমিশন মানে বলছি, বুঝিয়ে দেব, কোনো ভয়ের বিষয় নেই। বুঝতে পারছি না ম্যাম, বলে দাও, বুঝিয়ে দেবো, আবার বুঝে যাবে। Adjustment of certain expenses and pensions between center and state. Okay, expenses and pension, expenses and pension এই বিষয় করে না অরিজিনাল jurisdiction exercise, এই বিষয় করে না। তাহলে মানে কি, ফাইন্যান্স কমিশনের কথা যদি আমরা ডিসকাস করি তাহলে দেখবো এইখানটা বলে দিচ্ছি, ফাইন্যান্স কমিশন ইজ the one which is appointed by the president, যেটা কিন্তু ডিসাইড করে এভরি 5 ইয়ার্স যে সেন্টার আর স্টেটের মধ্যে ফান্ডিংটা কিরকম থাকবে, সেন্টার আর স্টেটের মধ্যে ফান্ডিংটা, ফাইন্যান্সিয়াল ফান্ডিং, ঠিক আছে, ইকোনমিক্যাল ফান্ড, এটা আমরা কি দেখি, ইকোনমিক্যাল ফান্ডিং, তাহলে ফান্ডস প্রোভাইড করা, যেটা একটা সেন্টার থেকে স্টেটের কাছে যাচ্ছে সেটাকে বলছি আমি ইকোনমিক্যাল ফান্ডিং, ঠিক আছে, সেটা কে ডিসাইড করছে, ফাইন্যান্স কমিশন ডিসাইড করছে। তাহলে ক্লিয়ার হলো? কারোর কোনো ডাউট রয়েছে এটা এই বিষয়ে, কারোর কোনো বুঝতে সমস্যা, কারোর কিছুতে অসুবিধা হচ্ছে, প্লিজ তাহলে বলো, তাহলে আমি এগোনোর আগে ওই জিনিসটা আগে ডিসকাস করে দেবো। ঠিক আছে, দেখি। আচ্ছা, 9টা বাজতে যায়, আমাদের কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, আমরা কিন্তু খুব ডিটেলে পড়ছি, একটু ফাস্ট পড়বো আমরা, কারোর কোনো অসুবিধা নেই এতটা বুঝতে, আমি চাইছি একদম বেসটা ক্লিয়ার করতে যাতে সবার একদম ভালোভাবে হয়ে যায়। ঠিক আছে, তোমরা বলো তোমরা কতটা বুঝতে পারছো। ওকে ওকে, নেক্সট হচ্ছে রিট জুরিসডিকশন। এটা আপনি অনেকটা কথা বলে দিয়েছি, তাহলে আজকে এখানে এই মুহূর্তে বেশি লিখতে হবে না। কেন? কেন কি এটার ব্যাপারে আমরা অনেকটা ডিসকাস অলরেডি করে দিয়েছি রিট জুরিসডিকশনের ব্যাপারে, তাই না? রিট জুরিসডিকশনের ব্যাপারে অনেকটা কথা অলরেডি বলা হয়ে গেছে না আমাদের? হ্যাঁ ম্যাম, এটা তো আমরা শুরুই করলাম রিট জুরিসডিকশন দিয়ে। ইয়েস, তাহলে আমরা কি দেখছি দেখো, তোমরা বোর্ডের দিকে তাকাও, আমি লিখবো তা ওখানে গিয়ে। তো কনস্টিটিউশন যে বললাম যে সুপ্রিম কোর্ট ইজ দ্য গ্যারান্টার অ্যান্ড দ্য, আচ্ছা ফার্স্ট জিনিস যেটা আমরা দেখবো সেটা আমরা একটুখানি দেখি, এই জিনিসটা আগেই লেখানো উচিত ছিল। সুপ্রিম কোর্ট তাড়াতাড়ি কপি করে, তাহলে কি, প্রোটেক্টর অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড হাইয়েস্ট কোর্ট অফ আপিল। ঠিক আছে, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের মানে বেসিক 3 টেনেটস। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে দেখো একটু, আমি বলছি তোমাদেরকে, অ্যাকর্ডিংলি বলছি। তাহলে আমরা কি দেখছি যে এখানে সুপ্রিম কোর্টের আমরা যেটা বলছিলাম যে এম্পাওয়ার টু ইস্যু রিটস ইনক্লুডিং হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, কুও গ্রান্টো, সার্টিওরারি ফর দ্য এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইট অফ অ্যান অ্যাগ্রিভড সিটিজেন। রাইট, এই বিষয়ে আমাদের কথা হয়ে গেছিল এর আগেই। নাও এখানে আমরা দেখছি সুপ্রিম কোর্টের যে অরিজিনাল জুরিসডিকশনটা রয়েছে, দ্যাট অ্যান অ্যাগ্রিভড পারসন ক্যান ডাইরেক্টলি গো টু দ্য সুপ্রিম কোর্ট, নট নেসেসারিলি বাই দ্য ওয়ে অফ আপিল। ঠিক আছে, হাউএভার এই যে রিট জুরিসডিকশনটা রয়েছে এটা এক্সক্লুসিভ নয়, এটা হাইকোর্টসদের কাছেও রয়েছে, এটা হাইকোর্টসরাও পারবে রিট ইস্যু করতে ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট। কিন্তু ফান্ডামেন্টাল রাইটস অফ আ সিটিজেন যদি ভায়োলেট করে, party has the option to move either to the High Court or the Supreme Court directly, right? তার মানে কিন্তু এখানে অরিজিনাল মানে শুধুমাত্র যে সুপ্রিম কোর্ট এক্সারসাইজ করছে সেটা কিন্তু নয়, এখানে এক্সক্লুসিভিটিটা একটু হলেও কম্প্রোমাইজ হচ্ছে, কেন কি হাইকোর্টও কিন্তু এই সেম জিনিসটা করতে পারছে। অলসো একটা ছোট্ট ডিফারেন্স রয়েছে, যেটা আমি আগেও বলেছি, রিভাইজ করে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি, যে রিট জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট এটা সেম নয়। সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস এর বিষয়ে রিট ইস্যু করতে পারবে, বাট হাইকোর্ট কিন্তু অন্য বিষয়তেও, অন্য কিছু এনফোর্স করার জন্য ফান্ডামেন্টাল রাইটস ছাড়া অন্য বিষয়তেও রিট ইস্যু করতে পারে। এবং সুপ্রিম কোর্টকে যদি সে বিষয়ে রিট ইস্যু করতে হয়, সেক্ষেত্রে কিন্তু পার্লামেন্টের আগের অর্ডার লাগবে, পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগবে বা অ্যাসেন্ট লাগবে, রাইট? আচ্ছা, তাহলে কি আমাদের বোঝা গেছে যে কোন রকম কোনো ডাউট কি কারোর আছে রিট জুরিসডিকশনের ব্যাপারে? এখানে ইটস অ্যাবাউট দ্য রিটস দ্যাট দ্য সুপ্রিম কোর্ট ইজ ইস্যুইং, দ্যাট ইজ আমি যেটা তোমাদেরকে ডিসকাস করলাম।
এক সেকেন্ড, there is a problem, I'm sure. ওকে, বোঝা গেছে? কারোর কোনো ডাউট নেই? আই এম শিওর তোমার কোনো কোয়েশ্চেন্স জিজ্ঞেস করছে, দ্যাটস হোয়াই আই এম কিউরিয়াস। ওকে, লেটস সি ইফ উই ক্যান প্রসিড। ওকে, এরপরে আমরা অ্যাপেলেট জুরিসডিকশনের কথা পড়বো। অ্যাপেলেট জুরিসডিকশন, ঠিক আছে? আচ্ছা, হোয়াট অ্যাবাউট দিস না? অ্যাপেলেট জুরিসডিকশনটা কি, এটা একটু মন দিয়ে দেখবে যে কি বোঝাচ্ছে। ঠিক আছে, দেখা যাক তাহলে যে এখানে কি বলছে। অ্যাপেলেট জুরিসডিকশন talks about a lot of things, and now we have to pay attention to this. As mentioned earlier, Supreme Court has not only succeeded the Federal Court of India but also the British Privy Council as the highest, যে কোয়েশ্চেনটা করেছিল, as the highest court of appeal, ওটাকেও কিন্তু রিপ্লেস করে দিয়েছে, and now Supreme Court has gone to higher position than that, than the council. Supreme Court has achieved a greater position. It is actually held above it, right? Great, বোঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন্স নেই? ওকে, now it enjoys a wide appellate jurisdiction which can be classified under 4 heads. Okay, এটা আমরা ডিসকাস করেছি, that is constitutional matters, that is civil matters, that is criminal proceedings and appeals by special leave, রাইট? এবার কনস্টিটিউশনাল ম্যাটারের বিষয়ে যদি আমি বলি, আমি এখানটাই আছি, ওখানে বোর্ডে লিখবো বলে আই এম স্ট্যান্ডিং ইন such a way so the vision of the board is not despaired. আচ্ছা, রিট জুরিসডিকশনের ব্যাপারে একবার দেখে নাও। কনস্টিটিউশন has considered Supreme Court as a guarantor of the fundamental rights of the citizen. Supreme Court is empowered, এই যে বললাম, রিট ইস্যু করার জন্য, habeas corpus, mandamus, certiorari, quo warranto for the enforcement of the fundamental rights of the aggrieved citizen. অ্যাপিলেটে চলে আসছি, এটা তোমরা দেখো, আমি তোমাদেরকে বোঝাতে থাকবো কন্টিনিউয়াসলি। আচ্ছা, the appellate jurisdiction, as mentioned, the Supreme Court has not only succeeded the Federal Court of India but also replaced the council as the highest court of appeal, because it has actually, the Supreme Court has gone way beyond it. Why? Because এটার ব্যাপারে আমরা দেখবো যে why it has gone beyond. Supreme Court is primarily a court of appeal and hears appeals against the judgments of the lower courts in 4 matters, যেটা এক্ষুনি বললাম, কনস্টিটিউশনাল ম্যাটার্স, সিভিল ম্যাটার্স, ক্রিমিনাল অ্যান্ড বাই স্পেশাল লিভ। ওকে, এবারে কি, আচ্ছা এবার অ্যাডভাইজারিতে চলে গেছে, এটার ব্যাপারে বোঝাইনি, আমি বোঝাবো তোমাদেরকে। এটা দেখো, দেখলেই বুঝতে পারবে। কনস্টিটিউশনাল ম্যাটার্স যদি দেখি, তাহলে একটা appeal can be made in the Supreme Court against the judgment of the High Court if the High Court certifies that the case involves a substantial question of law that can only be interpreted by the Supreme Court. Based on this certificate, the party in the case can appeal to the Supreme Court on the ground that question has been wrongly decided. আচ্ছা, কি বলছে বাবা বুঝতে পারছি না, এটাই মনে হচ্ছে তো, এবার আমি বোঝাবো। আচ্ছা, কনস্টিটিউশনাল ম্যাটার বলতে ফার্স্ট থিং যেটা আমি চাই তোমরা বোঝো, দ্যাট ইজ সুপ্রিম কোর্ট ইজ দ্য ইন্টারপ্রেটার অফ দ্য কনস্টিটিউশন। হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারপ্রেটার অফ দ্য কনস্টিটিউশন? আমি বলছি যে কনস্টিটিউশনটা একটা কনস্টিটিউশন, ঠিক আছে? কনস্টিটিউশনটা আমি দেখলাম একটা বই, ঠিক আছে? এবার আমি আছি সুপ্রিম কমান্ডে, সুপ্রিম পাওয়ারে, আমি বলছি আমি যেটাকে ইন্টারপ্রেট করব সেটাই পাওয়ার, সেটাই রুল। আমি কি বললাম? কনস্টিটিউশন ইজ দ্য
सुप्रीम लॉ ऑफ लैंड, कॉन्स्टिट्यूशन की सुप्रीम लॉ ऑफ लैंड, क्योंकि কনস্টিটিউশনের ঊর্ধ্বে, क्योंकि কনস্টিটিউশনাল লকে ভায়োলেট করতে পারবে পারবে না। যদি কোনো লেজিসলেচার বা এক্সিকিউটিভ অর্ডার যদি কনস্টিটিউশনের কোনো লকে ভায়োলেট করে সেই পার্টটা অ্যাবলিশ হয়ে যাবে, সেই পার্টটাকে এলিমিনেট করে দেওয়া হবে। আর যদি পুরোপুরি ভাবে করে তাহলে পুরোটাকে অ্যাবলিশ করে দেওয়া হবে, পুরোটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হবে, পুরোটাকে আনকনস্টিটিউশনাল আল্ট্রা ভায়ার্স হিসেবে ওটাকে কিন্তু নালিফাই করে দেওয়া হবে এবং সেই রুলটা, সেই এক্সিকিউটিভ অর্ডারটা কিন্তু একদম এলিমিনেট করে দেওয়া হবে, সেটা কিন্তু লাগু হবে না, রাইট? তাহলে আমরা কি দেখছি, সুপ্রিম ল অফ ল্যান্ড কে কার সত্তা চলছে এখানে, কনস্টিটিউশনের সত্তা চলছে, ভেরি গুড। এবার এই লটা আছে, এবার গীতা, আমি যদি বলি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে গীতা পড়ছি, গীতাতে আমাদের লাইফের সবকিছু সলিউশন লেখা আছে। এবার আমি গীতা পড়তে জানি, সাপোজ আই এম আ ব্রাহ্মণ, আর শুধুমাত্র ব্রাহ্মিনসদের প্রিভিলেজ আছে গীতা পড়ার, ঠিক আছে, রেস্ট nobody else has the privilege, তাহলে অন্য কারোর কাছে সেই প্রিভিলেজটা নেই। আমি পড়ে যেটা আমি তোমায় বোঝাবো সেটাই তুমি বুঝবে। আজকে যদি আমি তোমার একটা ভুলভাল কিছু বুঝিয়ে দিই তাহলে কি তুমি ভাববে যে এটাই ম্যাম পড়াচ্ছিল, এটাই তার মানে ঠিক, তাই না? ইন্টারপ্রেটার অফ দ্য কনস্টিটিউশন মানে কি, আমি যেটা বলছি আমি এইটার এই মানে বের করলাম। সবার তো জিনিসপত্র তো সাবজেক্টিভ, জিনিসপত্র তো মানে বোঝার ওপর ডিপেন্ড করে, যে আমি এই জিনিসটা পড়ে এই জিনিসটা বুঝে এইটার আমি একটা মিনিং বের করতে পেরেছি, এইটাই কনস্টিটিউশনের মিনিংটা বার করাটা, ইন্টারপ্রিটেশন, মেকিং মিনিংস, সিগনিফিকেন্স বার করাটা, এটা কে করছে? সুপ্রিম কোর্ট করছে। তাহলে সুপ্রিম পাওয়ারটা কার কাছে? সুপ্রিম কোর্টের কাছে, রাইট? কেন কি এটা ইন্টারপ্রেট করছে। তো এখানে যদি হাইকোর্ট রিয়েলাইজ করে যে কোনো বিষয়, এই বিষয়টা একমাত্র সুপ্রিম কোর্ট ইন্টারপ্রেট করতে পারবে কনস্টিটিউশনটাকে, আমরা এই বিষয়টাকে ইন্টারপ্রেট করতে পারছি না, ওরা এটাকে পাঠিয়ে দেবে সুপ্রিম কোর্টের কাছে আন্ডার অ্যাপেলেট জুরিসডিকশন। এই কেসে কি হলো? এই কেসে চলে গেল এটা সুপ্রিম কোর্টের কাছে। বোঝা গেছে? বুঝতে কোনো অসুবিধা প্লিজ কমেন্ট করে জানাও। সেকেন্ড, সিভিল ম্যাটার্স এর কথা বলবো, ঠিক আছে? সিভিল ম্যাটার্স এর কথা বলবো, সেটাও কিন্তু আমরা বুঝবো যে এখানে আমাদের কি বলছে। সিভিল ম্যাটার্স এ appeal lies to Supreme Court from any judgment of High Court if যদি লটা কোনো রকম জেনারেল ইম্পর্টেন্স হয়, সাবস্ট্যান্সিয়াল কোয়েশ্চেন অফ ল অফ জেনারেল ইম্পর্টেন্স, জেনারেল ইম্পর্টেন্স ফার্স্ট, সেকেন্ড হচ্ছে has taken before itself in this case that the question needs to be decided, কোয়েশ্চেনটাকে সুপ্রিম কোর্টকে ডিকোড করতে হবে বাই দ্য সুপ্রিম কোর্ট। তাহলে কি বললাম, ফার্স্ট একটা কনস্টিটিউশনাল ম্যাটারে আমি কি বললাম, যে এখানে বলছে হাইকোর্ট সার্টিফাই করছে বা হাইকোর্ট একটা সার্টিফিকেট দিচ্ছে, হাইকোর্ট সার্টিফাইজ that the case involves a substantial question of law, substantial question of law that requires interpretation of the constitution, এমন একটা ল যেটা কিন্তু ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন পড়েই বার করা যাবে। এবং এই জিনিসটার এক্সক্লুসিভিটি কার কাছে আছে? সুপ্রিম কোর্টের কাছে আছে। এই জিনিসটা কে করতে পারে? সুপ্রিম কোর্ট করতে পারে। তাহলে কার কাছে চলে যাবে? ওটা সুপ্রিম কোর্টের কাছে চলে যাচ্ছে। বোঝা গেছে? ক্রিমিনাল ম্যাটার্স এর ব্যাপারেও বোঝা গেছে। এক সেকেন্ড হোল্ড করো, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। হ্যাঁ হ্যালো, আমি ক্লাসে এখনো। আর 15 মিনিটস মতো। ওকে, হুম, ওকে ওকে, 15 more minutes guys, 15 minutes I will complete almost, মানে important parts গুলো I will complete. ওকে, ক্লিয়ার হয়েছে? কারো কোনো ডাউট আছে প্লিজ আমাকে জানাও। পার্ট 2 কিন্তু আসবে, পার্ট 2 কিন্তু সবাইকে অ্যাটেন্ড করতে হবে, যারা আজকে ক্লাস করেছো না কিন্তু কিছু লিঙ্ক করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, ক্রিমিনাল ম্যাটার্সটা দেখে নিই। অ্যাডভাইজারি জুরিসডিকশনটা করিয়ে দেবো। কোর্ট অফ রেকর্ডটা খুব ইজি, জাস্ট একটা ওভারঅল বলে দেবো। কোর্ট অফ রেকর্ডে কিচ্ছু নেই, যেগুলো জুরিসডিকশনগুলো রয়েছে ওটাকে রেখে দেওয়া হয় ইন কেস যদি কিছু রেফার করতে হয়, কোনো কেস যেগুলো আগে ক্লোজ হয়ে গেছে, যেগুলো ভুলভাবে জুরিসডিকশন করা হয়েছে সেগুলোকে আবার যদি রিভাইজ করতে হয় সেই জন্য। সো কোর্ট অফ রেকর্ড অ্যাকচুয়ালি হেল্পস
judges to analyze the case better. আমি তাড়াহুড়ো করে বললাম, পার্ট 2 তে ভালোভাবে বুঝিয়ে দেবো, প্লিজ কোনো চিন্তা নেই, আমি আবার ভালোভাবে বলবো। আমি কি তাড়াহুড়ো করে বোঝাই না, আমি জাস্ট বলে দিলাম যাতে পার্টটা কমপ্লিট হয়, নাথিং এলস। পার্ট 2 যখন করাবো সব ভালোভাবে আবার বুঝিয়ে রিভিশন করিয়ে শুরু করব, কোনো চিন্তা নেই, ঠিক আছে? জাস্ট হ্যাভ ফেথ অন মি, আই উইল ডু দ্যাট, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, হয়ে গেছে, এটা কোনো ডাউট নেই আর। আচ্ছা, আপিলস ইন ক্রিমিনাল ম্যাটার্স অ্যান্ড স্পেশাল লিভ। স্পেশাল লিভ মানে হচ্ছে যেখানে, স্পেশাল লিভটা ফটাফট যদি বলে দিই, যে স্পেশাল লিভে ইন কেস যে সুপ্রিম কোর্ট থেকেও একটা ল বার করে দেওয়া হলো, তারপরে ওরা একটা লিভ ইস্যু করে, ইন কেসে ওটা একটা স্পেশাল লিভ হয়, দ্যাটস আ ডিসক্রিশনারি পাওয়ার এন্ড নট আ রাইট। ডিসক্রিশন মানে ওটা সুপ্রিম কোর্টের ওপর, যে সেটাকে ওরা অ্যাকসেপ্ট করবে না অ্যাকসেপ্ট করবে না। ইন দ্যাট কেস কি হচ্ছে, সুপ্রিম কোর্ট একটা স্পেশাল লিভ ইস্যু, মানে যারা আপিল করছে, দ্য আগ্রিভড, ওরা একটা স্পেশাল লিভ ইস্যু করছে, আপিল করছে, যে আরেকবার একটুখানি জিনিসটার বিষয়ে আরেকবার দেখা হোক, আরেকবার এই জিনিসটা এ করুক। ইট ক্যান বি গ্রান্টেড এনি জাজমেন্ট বাই দ্য ফাইনাল অর ইন্টারলিউকুটরি, মানে ওই স্টেজটাতে হতে পারে বা ফাইনাল জাজমেন্টের পরেও হতে পারে, ঠিক আছে? এটা যে কোনো ম্যাটারে হতে পারে, মানে কনস্টিটিউশনাল ম্যাটারে হতে পারে, এটা ক্রিমিনাল, ইনকাম ট্যাক্স, লেবার, রেভিনিউ, এনি ম্যাটার, ঠিক আছে? সেটা ইজ নট অ্যান ইম্পর্টেন্ট থিং। ইট ক্যান বি গ্রান্টেড against any court or tribunal, not necessarily against a high court or except a military court. এটা ছাড়া কিন্তু আর কিছু নেই, মানে এটা যে কোনো জিনিস, মানে হাইকোর্ট থেকে পাস আউট হয়ে গেছে তখন কিন্তু স্পেশাল আপিল, স্পেশাল একটা আপিল অফ লিভ, স্পেশাল লিভ ইস্যু করতে পারে, সেটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই। এটা সব বিষয় ডিল করতে পারে, কনস্টিটিউশনাল, সিভিল, ক্রিমিনাল এন্ড এভরিথিং। আচ্ছা, লাস্ট যেটা অ্যাডভাইজারি, তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা কি করব, নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাডভাইজারি দিয়েই শুরু করব। ওকে, অ্যাডভাইজারি লেখাবো নেক্সট ক্লাস থেকে, তারপরে কোর্ট অফ রেকর্ড লেখাবো, তারপরে আদার পাওয়ার্স অফ দ্য সুপ্রিম কোর্ট করব। কোর্ট অফ রেকর্ড বাকি আছে, ইন্টারপ্রিটেশন অফ কনস্টিটিউশন, সব এগুলো করাতে হবে। আচ্ছা, লাস্ট আজকে আমরা কি করব সেটা হচ্ছে ক্রিমিনাল ম্যাটার্স এর ব্যাপারে দেখব। সেটা হচ্ছে যে, yes, Supreme Court has hears appeals against the judgment in criminal proceeding on any appeal which has reversed an order of acquittal of an accused person and sentenced him or her to death. মানে আমি কোনো মানুষকে বেকসুর করে দিলাম যে এই মানুষটা দোষ করেনি, আর সেই সেন্টেন্সটাকে যখন আমি রিভার্স করছি এবং তাকে আমি ডেথ সেন্টেন্স দিচ্ছি, ইন দ্যাট কেস কিন্তু জিনিসটা চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে। বোঝা গেছে যে আমি যদি কোনো একটা স্টেটমেন্টকে রিভার্স করছি, কোনো একটা মানে রায় বার করা হয়েছে সেটাকে আবার রিভার্স করছি, এবং সেই মানুষটাকে আমি বলছি যে না, দিস পারসন ইজ এন অ্যাকিউজড পারসন অ্যান্ড দেন আই এম সেন্টেন্সিং হিম অর হার টু ডেথ, ইন দ্যাট কেস জিনিসটাকে আবার ঘোরানোর জন্য সেটা সুপ্রিম কোর্টে যায়। and has taken itself any case, any subordinate case থেকে যদি কোনো কেস তোলা হয়, any subordinate court থেকে যদি আমি কোনো রকম কেস তুলে আনি এবং সেই পার্সনটাকে আমি অ্যাকিউজ করি, কনভিক্ট করি এবং তাকে যদি আমি ডেথ সেন্টেন্স দিই, ইন দ্যাট কেস ওটা কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারে। and certifies that the, এবার যদি হাই কোর্ট ওটাকে ভেরিফাই করে সার্টিফাই করে যে এই কেসটা সুপ্রিম কোর্টেই যাবে, ইন দ্যাট কেস। আচ্ছা, আমরা ওই কেসটার ব্যাপারে পড়েছিলাম না, ওই ট্রিপল তালাক কেস, সায়রা বানো কেস, ওটা কিন্তু সুপ্রিম কোর্টে গেছে, লোয়ার কোর্ট থেকে ওটা উপরে গিয়ে সুপ্রিম কোর্টে গেছে, কেন কি ইট রিকোয়ার্ড দ্য সুপ্রিম কোর্ট টু ইন্টারভিন দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য রিলিজিয়াস টেক্সট অ্যাজ ওয়েল, রাইট? ওকে, আচ্ছা, অ্যাডভাইজারি জুরিসডিকশনের ব্যাপারে আমরা অনেকটাই জানি। বেরুবাড়ি ইউনিয়ন 1960, দিল্লি লস অ্যাক্ট 1951, এটার ব্যাপারে পড়েছি। কোর্ট অফ রেকর্ডের ব্যাপারে একটা স্মল জিনিস বলে দিলাম। আচ্ছা, জুডিশিয়াল রিভিউর ব্যাপারেও কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। এটার ব্যাপারে আবার নেক্সট ক্লাসে আমরা ডিটেলে আসবো। ভেবেছিলাম 15 মিনিটস আমাদের কাছে টাইম থাকবে, এটা একবার কভার করে নিই। জাস্ট অ্যাডভাইজারি জুরিসডিকশন, the constitution article 143 authorizes the president to seek the opinion of the supreme court in two categories of matter, মানে দুটো ক্যাটাগরি। স্যার আর 10 মিনিটে শেষ করে দিচ্ছি। ওকে, 10 মিনিট আর, চলো 10 মিনিট আমরা টেনশন দেবো এই জিনিসটাতে, তাই বই খাতা বন্ধ করে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? চলো, on any question of law or fact or of public importance which has arisen or which is likely to arise, any law যেখানে পাবলিক ইম্পর্টেন্স, জেনারেল ইম্পর্টেন্স ম্যাটার করছে, জেনারেল ওয়েলফেয়ার ম্যাটার করছে, সেই কেসে কিন্তু আমি সুপ্রিম কোর্টের অ্যাডভাইস চাইতে পারি, প্রেসিডেন্ট চাইতে পারে সুপ্রিম কোর্টের advise president to seek the opinion of the supreme
court, and on any, and for this case it is not mandatory for the Supreme Court to give its opinion to the president. যদি ওদের মনে হয় ওরা দেবে, যদি না মনে হয় নাও দিতে পারে। কিন্তু সেকেন্ড কেসে on any dispute arising out of a pre-constitutional treaty, agreement, covenant, engagement or any such similar instruments, the Supreme Court has to give its opinion to the president, but remember it is not binding on the president. আমরা কিন্তু এটা jurisdiction বা judicial powers of the president এ পড়েছি। It is not binding upon the president to agree, এটা একটা advice, PM এর অ্যাডভাইস কিন্তু প্রেসিডেন্টকে শুনতেই হবে, না শুনলে এটা কিন্তু হবে না। ইন্দিরা গান্ধী টাইমে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, অ্যামেন্ডমেন্ট করে এটা ম্যান্ডেটরি করে দিয়েছে, ইউ হ্যাভ টু লিসেন টু মি, right? You have to listen to me. I am the prime minister, I am the real head of the country, you are a nominal head, you have to listen to my instructions, you have to abide by my advice, right? কিন্তু এই ক্ষেত্রে প্রেসিডেন্টের কিন্তু পাওয়ার রয়েছে, সে কিন্তু সুপ্রিম কোর্টের অ্যাডভাইস মানতেও পারে, নাও মানতে পারে, দ্যাট ইজ টোটালি দ্য ডিসক্রিপশন অফ দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, বোঝা গেছে কারোর কোনো অসুবিধা? লেটস গো। ওপিনিয়ন গিভেন বাই দ্য সুপ্রিম কোর্ট ইজ অনলি অ্যাডভাইজারি এন্ড নট বাইন্ডিং আপন দ্য প্রেসিডেন্ট। তাহলে বোঝা গেল judicial review ব্যাপারে পড়বো। It's a very very interesting thing. Don't worry, I am going to take you to judicial review in the next class and we are going to write it down, we are going to write a short note on it. কোনো চিন্তা নেই, next class we are going to talk about it. ঠিক আছে, জাস্ট আজকে একটা ব্রিফ, মানে শেষ করার আগে যাতে পয়েন্টস গুলো কভার হয়। Judicial review is the power of the Supreme Court to examine the constitutionality of the legislative enactments and the executive orders of both the central and the state government, and an examination if they are found to be violative of the constitution, that is ultra vires, they are declared illegal, unconstitutional and invalid. Consequently they cannot be enforced by the government. Why? Because supreme law of land is the constitution, and এইটার ব্যাপারে কিন্তু আমরা আগেও কথা বলে নিয়েছি judicial review ব্যাপারে, right? So we are also going to talk about in the next class judicial activism, and we are also going to talk about judicial restraint. এই দুটো টপিকের ব্যাপারেও কিন্তু আমরা নেক্সট ক্লাস মানে পার্ট 2 তে কথা বলবো। ঠিক আছে, বোঝা গেছে জুডিশিয়াল রিভিউর ব্যাপারে? গ্রেট। আচ্ছা, constitutional interpretation, Supreme Court, I have told you, এটা ডিসকাস হয়ে গেছে, is the ultimate interpreter of the constitution. It can give final version to the spirit and content, okay, final version to the spirit and content of the provisions of the constitution and use it in the laws. তার মানে কি, আমি যেভাবে ইন্টারপ্রেট করব সেটাই হবে ল। আমি যদি বলি এটার মানে এটা, আমি যদি বলি আজকে লাইক ফর এক্সাম্পল যখন আমরা রিজনিং করি, একটা ছোট্ট এক্সাম্পল দিই, ঠিক আছে, যাতে একটু মাইন্ডটা তোমাদের ফ্রেশ হয়। যখন আমরা রিজনিং করি, কোডিং ডিকোডিং বলে একটা চ্যাপ্টার আমরা করেছি, কোডিং ডিকোডিং করেছি, সেখানে আমরা কি দেখি যে ইফ আই সে গ্রিন কে আমি যদি বলি রেড, ব্ল্যাক কে আমি যদি বলি পিঙ্ক, স্কাই কে আমি যদি বলি স্কাই কালার যেটা, সেটাকে আমি যদি বলি ভার্মিলিয়ন, ঠিক আছে, হোয়াট ইজ দ্য কালার অফ ব্লাড? যদি এটা আমার কোড হয় তাহলে হোয়াট ইজ দ্য কালার অফ ব্লাড, যদি এরকম একটা কোয়েশ্চেন আমি দিই, ঠিক আছে, তাহলে আমি এই কোয়েশ্চেনটা কি বলবো, এর আনসারটা কি হবে? একটু কোডিং ডিকোডিংও করিয়ে দিলাম তোমাদেরকে। হোয়াট ইজ দ্য কালার অফ ব্লাড, আমি যদি বলি রেড, ব্লাডের কালার যদি রেড হয় তাহলে রেডের কোড কি? গ্রিন। তাহলে আমি কি বলবো? গ্রিন ইজ দ্য কালার অফ ব্লাড। এবার যদি আমি বলি যে হোয়াট ইজ দ্য কালার অফ স্কাই, হোয়াট ইজ দ্য কালার অফ স্কাই, তাহলে আমি কি বলবো? স্কাই এর কালার এখানে কি বলা হয়েছে? ভার্মিলিয়ন বলা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা বলতে পারি যে স্কাই এর কালার ভার্মিলিয়ন? সিমিলারলি আমরা এখানে কনস্টিটিউশনটার যা ইন্টারপ্রিটেশন হচ্ছে, মানে যা মিনিং সুপ্রিম কোর্ট বলছে এটা এটার মানে এটা এটা বলতে চাইছে, তাহলে আমরা সেটাকেই মেনে নেব। যেমন আমি যে এক্সাম্পলটা দিলাম যে একটা ব্রাহ্মণ যদি শুধুমাত্র গীতা পাঠ করতে পারে এবং তার কাছে যদি শুধুমাত্র সেই অ্যাডভান্টেজটা থাকে, তাহলে যেই ব্রাহ্মণটাই ব্রাহ্মণ হয়ে যদি আমি যেটা বললাম সেটাই কিন্তু অ্যাজ আ ফ্যাক্ট হয়ে থাকছে, কেউ কিন্তু অ্যাকচুয়ালি গীতার মানেটা পড়ছে না, কিন্তু সেটাই বুঝে যে ব্রাহ্মণদের সব থেকে সুপ্রিম পজিশন দিতে হবে, বাকি সবাই যারা লোয়ার কাস্ট তারা একদম মাটিতে মিশে থাকবে, কমেন্সালিটি মেনটেন করবে, একসাথে খাওয়া যাবে না, ছোঁয়াছানি করা যাবে না, শ্যাডো মারানো যাবে না, এই সমস্ত জিনিসগুলো কারা করেছে? ব্রাহ্মণরা বলেছে। কেন বলেছে? বিকজ ওরাই একমাত্র ইন্টারপ্রেট করতে পারছে
স্ক্রিপচারাল রিলিজিয়াস টেক্সট গুলো, রাইট? তো ওরা তো নিজের অ্যাডভান্টেজ, নিজের পজিশনটাকে প্রিভিলেজ রাখবে, এটাই একটা সিম্পল ফান্ডা, আর কিছু নেই এতে, ঠিক আছে? তাহলে এই ইন্টারপ্রিটেশনটা কে করছে? সুপ্রিম কোর্ট করছে, বোঝা গেছে? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে সবাই বুঝতে পেরেছো? ভেরি গুড। আচ্ছা, আদার পাওয়ার্স, আর রিমুভাল অফ জাজ অব্দি আমরা যাবো না, আদার পাওয়ার্স আমরা শেষ করবো। Besides, the Supreme Court has numerous other powers that decides the disputes regarding election of the president and the vice president. In this regard, it has original, exclusive and final authority. Disputes regarding president and vice president এর ক্ষেত্রে এই ইলেকশনে যদি কোনো রকম ডিসপিউট হয় সেটাকে সলভ করে সুপ্রিম কোর্ট, বোঝার কিছু নেই, ফ্যাকচুয়াল ডেটা। ওকে, ইট এনকোয়ায়ার্স অ্যাবাউট দ্য কন্ডাক্ট অ্যান্ড বিহেভিয়ার। কন্ডাক্ট ইলেকশনের ক্ষেত্রে তাহলে আমরা কি মনে রাখবো? ইলেকশনে যদি কোনো রকম ডিসপিউট হয়, ইলেকশনে যদি কোনো ডিসপিউট হয়, কার ইলেকশনে মনে রাখবো? প্রেসি অ্যান্ড ভাইস প্রেসি, প্রেসি অ্যান্ড ভাইস প্রেসি। যদি কোনো ডিসপিউট দেখি, যদি কোনো প্রবলেম দেখি, তাহলে এটার কাছে অরিজিনাল জুরিসডিকশন আছে। অরিজিনাল মানে কি? এক্সক্লুসিভ অ্যান্ড ফাইনাল অথরিটি টু ডিসাইড যে কি ডিসপিউটটার সলিউশন হবে। ইট এনকোয়ায়ার্স দ্য কন্ডাক্ট অ্যান্ড বিহেভিয়ার of the chairman and the members, chairman and members of the Union Public Service Commission, that is the UPSC, okay, and on reference made by the president finds them guilty of misbehavior, তাহলে কিন্তু সেরকম ভাবে ও শাস্তি দিতে পারে। সুপ্রিম কোর্ট is in this regard is binding on the president. Now number C, it has the powers to review its own judgment or order, ঠিক আছে? এই জন্যই এই কোর্ট অফ রেকর্ডটা মেনটেন করা হয়, যেটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে পড়বো। কোর্ট অফ রেকর্ডটা এই জন্যই মেনটেন করা হয়। Why? Because আবার বন্ধ হয়ে গেল। So because it has the power to review its own judgment or order, okay, own জাজমেন্টটাকে রিভিউ, যে এই জাজমেন্টটা দিয়েছিলাম এটা কি ঠিক হয়েছে আদেও, এটাকে দেখার ব্যবস্থাটা কিন্তু করতে পারে সুপ্রিম কোর্ট। Thus it is not bound by its previous decision and can depart from it in the interest of justice. যদি জাস্টিস এনশিওর করতে হয় তাহলে কিন্তু নিজের আগের জাজমেন্টকেও নাল এন্ড ভয়েড করে দিতে পারে। আর কমিউনিটি ওয়েলফেয়ার, ইন দ্য ব্রিফ, সুপ্রিম কোর্ট ইজ আ সেলফ কারেক্টিং এজেন্সি। সেলফ কারেক্টিং এজেন্সি, এই জন্যই ওরা কোর্ট অফ রেকর্ডটাকে মেনটেন করে, যাতে বারবার সেটাকে রিভিজিট করতে পারে, রিভাইজ করতে পারে, যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকে রেকটিফাই করতে পারে। কেশব নন্দা ভারতী কেসে সুপ্রিম কোর্ট ডিপার্টেড ফ্রম ইটস প্রিভিয়াস জাজমেন্ট ইন দ্য বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960, ঠিক আছে? ওকে, দ্যাটস ইট ফর টুডে। আই গেস সবাই বুঝতে পেরেছে। আর কোনো কোয়েশ্চেন্স, কোনো রকম কিছু? I guess it's done for today. So part 2 is waiting for you all. Part 2 তে আমরা আরো ডিটেইলে পড়বো। সুপ্রিম কোর্টের অনেকগুলো ডিটেইলস বাকি আছে। আমরা হাই কোর্টও পড়বো পার্ট 2 তে। হাই কোর্ট is left, which we are going to do. We are going to do subordinate